Okay, good evening, everyone. Can you all hear me? Am I audible? Mr. Zindar, can you hear me? Yes, ma'am. Okay. I can hear O- you. Okay, everyone, please turn on your camera. Ms. Shifa, Ms. Anju, and Xiaomi M2002. Can you please tell me your name? Hello. Okay. Anyways, I'm gonna start the class. So for the ones that are new, welcome to Liakats, and I hope your journey will remain amazing. So in the last class, we actually talked about reading a little bit, and I gave a mock exam. So a lot of you attempted, and a lot of you found it difficult. So I'm not gonna go fully পুরোটুকু যাবো না। তারপর হচ্ছে একটু বলে দিই যে রিডিং যখন we're doing, we need to make sure যে টাইটেল বা ওয়ার্ড দেখে ভয় পাওয়া যাবে না, হ্যাঁ, যেটা আপনাদের ক্ষেত্রে হয় যে আচ্ছা টাইটেলটা এত বড় যে মানে আমি এখানে তো একটা ওয়ার্ড মানে বুঝতেছি না, লিভ ইট, ইটস ফাইন। এখন এখানে ইম্প্যাক্ট না বুঝলো, ক্লাইমেট চেঞ্জ না বুঝলো, আমরা একটা জিনিস অবশ্যই বুঝতেছি যেটা হচ্ছে বাটারফ্লাইজ আর ব্রিটেন। সো উই নো দ্যাট দ্য টপিক ইজ অ্যাবাউট বাটারফ্লাইজ আর ব্রিটেন। আর এটা যতটুকু মানে আন্ডারলাইনিং ইজ দ্য কি, কারণ রিডিং এ হচ্ছে মেনলি ইউ নিড টু বি শার্প এনাফ যে আমি হচ্ছে যেটা কি পয়েন্টস গুলো, কারণ আমাদের হাতে বেশি টাইম থাকে না, রাইট? 1 ঘন্টার মধ্যে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করতে হবে, আর ওখানে আমাদের এক্সট্রা টাইমও থাকে না, তাই না? কারণ হচ্ছে যেমন হচ্ছে লিসনিং এ থাকে যে 30 মিনিটস, তারপর 10 মিনিটস তারপর ট্রান্সফার করা, উই ডোন্ট হ্যাভ দ্যাট ইন রিডিং। তাই যেগুলো শুধুমাত্র ইম্পর্টেন্ট ওগুলাই হচ্ছে মেইন। আর এখন এমন না যে আপনি রিডিং এ যদি একটা ভোকাবুলারি না পারেন আপনি পিছায় যাবেন, কারণ আমাদের প্রত্যেকটা প্যাসেজ এমন ভাবে ক্রিয়েট করা যে একটা ওয়ার্ড না বুঝলে ওটার পরে ওইটার মানে একদম ফুল ডেফিনিশনটাই দেওয়া থাকে। তো ওই যে একটা ভিউ পয়েন্টে থাকে, ইগেল আই থাকতে হবে যে আমাকে ওই জায়গাটুকু বুঝতে হবে। সো এখন দুই ওয়েতে করা যায়। একটা হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিস পড়ে, রিডিং করে ওখানে আন্ডারলাইন করে দেন ইউ গো দ্যার, কিন্তু ইট ডাজন্ট ওয়ার্ক ফর এভরিবডি, সবাই সেম না, সবার জন্য ওটা কাজে দিবে না। সো হোয়াট ইউ নিড টু ডু দ্যাট টাইম ইজ যে আচ্ছা আমি হচ্ছে কোয়েশ্চেন ওয়াইজ যাবো, সো ইটস ইজিয়ার। এট দ্য সেম টাইম যে আপনি হচ্ছে অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন সলভ করতে পারছেন পুরোটা, কারণ সবার রিডিং স্কিল বা রিডিং স্পিডটা সেম থাকে না। তো এই জন্য হচ্ছে অ্যাটলিস্ট একটা করলেও তো হচ্ছে একটু আগাচ্ছে। তো এখন মেইন কোয়েশ্চেন হচ্ছে যদি আপনি প্যাসেজটা না পড়ে কোয়েশ্চেনের দিকে যান, তখন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন যেন ভালো করে আসলে বুঝেন। ফর এক্সাম্পল 40 ইয়ার্স এগো, লিস্ট হচ্ছে আমরা জানি 40 ইয়ার্স কি, এটা সবাই জানবে। এগো মানে কি, পরে না আগে? এভরিওয়ান, হোয়াট ইজ দ্য মিনিং অফ এগো? পরে না আগে? আগে আগে আগে, রাইট? আগে ম্যাম। আগে তো আগে। 40 জি। ইয়ার্স আগে, তাহলে এই যে ছোট ছোট ওয়ার্ড গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে আমরা যদি ভুল করে থাকি মোস্ট অফ দ্য টাইম, এই যে মোস্ট কথাটা, লিস্ট কথাটা, এই ছোট ছোট যে ওয়ার্ড গুলো এগুলো বেশি ইফেক্ট করে, কারণ এখানে 40 ইয়ার্স এই এগোর জায়গায় যদি লেটার থাকতো ওই পুরো জিনিসটাই কিন্তু চেঞ্জ একটা শব্দের জন্য। সো সিম্পল ওয়ার্ডস গুলা থেকেই আপনাদের ভুলটা হচ্ছে, নট দ্যাট যে এত বড় ওয়ার্ড ছিল আমি জানতাম না, এমন কিছু না। সো 40 ইয়ার্স আগে, আচ্ছা এটা বুঝে গেলাম যে পাস্টের কথা বলছে। দেয়ার ওয়ার ফিউয়ার, ফিউয়ার মানে কি? ফিউয়ার, ফিউয়ার হচ্ছে মোরের অপোজিট, তাই না? ফিউয়ার, ফিউয়ার বাটারফ্লাইজ ইন ব্রিটেন দ্যান অ্যাট প্রেজেন্ট। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যদি হয় সেটা আপনার হচ্ছে 40 ইয়ার্স এগো অ্যান্ড দেন ফিউয়ার বাটারফ্লাইজ দেন অ্যাট প্রেজেন্ট, তাহলে তার মানে হচ্ছে এটা হচ্ছে পাস্ট আর এটা হচ্ছে প্রেজেন্ট, তাই না? তাহলে এখানে কম্পেয়ার করতেছে দেয়ার ওয়ার ফিউর বাটারফ্লাইজ ইন ব্রিটেন দ্যান এট প্রেজেন্ট। এখন আরেকটা ইম্পর্টেন্ট থিং ইজ, যখন আপনি কোশ্চেন গুলো সলভ করবেন এমন না যে আপনাকে লাস্ট থেকে দেখতে হবে বা প্যাসেজের মাঝখান থেকে করতে হবে। একদম শুরুতে যদি থাকে তাহলে শুরুতেই আপনার আনসারটা থাকবে, দ্যাটস দ্য ফার্স্ট হ্যাক। ওকে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, ওকে। সো ম্যাম এখানে হচ্ছে, ক্লিয়ার ম্যাম। আচ্ছা আচ্ছা, সো এখানে দেখেন তাহলে বিগিনিং ই থাকবে, এমন না যে আমার এখানে থার্ড প্যারাগ্রাফ থেকে স্টার্ট করতে হবে, ইটস গোয়িং টু বি ইন ইয়োর ফার্স্ট প্যারাগ্রাফ। তো
অ্যাকর্ডিং টু কনজারভেশনিস্ট, এটা আপনার বোঝার একদমই দরকার নাই, কেউ একজন বলছে অ্যাকর্ডিং টু মানে তার তরফ থেকে আর কি। Populations of around two-thirds of butterfly species have declined in Britain over the past 40 years. তো এই কথাটাতে কি বুঝলেন এটা আমাকে একজন এক্সপ্লেন করেন তো, মিস মুনিয়া। এই জন্য আমি সরি। Okay. So can you all hear me? I'm so sorry for that issue. এখন কি কথা শোনা যাচ্ছে? Yes, জি miss, ম্যাম। শোনা Everyone যাচ্ছে। clear? Okay, thank you. আচ্ছা, so let me go back. তো যেখানে ছিলাম যে এখন when we are solving the first type of question, যে true false not given যেটা, তো এখানে আমরা তো বুঝে নিছি যে 40 years ago there were fewer butterflies in Britain than at present. এখন আমাদেরকে বলতে হবে কি ট্রু নাকি ফলস নাকি নট গিভেন। ট্রু মানে কি, মানে এখানে যে তথ্যটা দেওয়া আছে এটা একদম সঠিক, আর যদি ফলস হয় তার মানে এটার উল্টাটা। ঠিক আছে, তার মানে এটা না, অন্য কিছু। ফর এক্সাম্পল, আমার কোশ্চেনে যদি লেখা থাকে যে আই লাইক পিজা, হ্যাঁ, কিন্তু আমার ইয়াতে প্যাসেজে প্যাসেজে লেখা যে আমার হচ্ছে ছোটবেলা থেকেই পিজা পছন্দ না, তাহলে এটা কি হয়ে গেল, তখন ওটা ফলস হবে। রাইট, ওই কেসে ফলস হবে, কারণ এটা একদমই অপোজিট, এখানে বলা পছন্দ ওখানে বলা পছন্দ না, ওইটা অপোজিট। আর ট্রু হয়তোবা কথাটা একটু চেঞ্জ করে দিবে, যে বলবে যে মানে ইটালিয়ান কিউজিন যেটা, ইটালিয়ান কুইজিনে যেটা হচ্ছে সবচেয়ে টপ, আর হচ্ছে হয়তো বা পিজার একটা সিনোনিম ইউজ করবে, ওটা বলে তখন হচ্ছে ওই একইটাই তো মিন করে, এতটুকুই। আর নট গিভেন কখন হবে, নট গিভেন হচ্ছে ওই ব্যাপারে কোনো ইনফরমেশনই নাই, হয়তো বা বলতেছে যে আমি হচ্ছে একটা পিজা কোম্পানিতে কাজ করি, কিন্তু এটা বলে নাই যে আমি আসলে পছন্দ করি কি করি না। যদি এমন একটা সিচুয়েশন থাকে যে এটা বলে নাই, কারণ মেইন প্রবলেম রিডিং এ হচ্ছে আমরা নিজেদের নলেজ ইউজ করি। ইউ ক্যান নট ইউজ ইউর প্রিভিয়াস নলেজ। আপনি যত বড় হচ্ছে ধরেন এখানে হচ্ছে বাটারফ্লাই নিয়ে, তো যদি আপনি হচ্ছে বাটারফ্লাইদের হচ্ছে সায়েন্টিস্টও হন আর আপনার অনেক নলেজ আছে, ওই নলেজটা আপনি এখানে ইউজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার প্যাসেজে না লেখা থাকবে, ইউ ক্যানট ইউজ ইট। তো এইটা হচ্ছে মাথায় রাখতে হবে যে অনলি এখানে লেখা থাকলে যে আই অ্যাকচুয়ালি লাইক পিজা, এটা যদি লেখা থাকে তখনই আমি ট্রু বা ফলস এরকম দিতে পারবো। যদি ওই ব্যাপারে পছন্দ করি বা না করি এটা যদি না লেখা থাকে তাহলে হচ্ছে নট গিভেন। এই থিওরিটা হচ্ছে মাথায় রাখতে হবে। এখন ফার্স্ট লাইনটা পড়ে মিস হালিমা ইজ হিয়ার। Okay, Miss Halima, can you explain me this one? According to conservationist, এটা বোঝার দরকার নেই, but just for letting you know, it's just environment নিয়ে যারা কাজ করে বা environment, তারপরে হচ্ছে বিভিন্ন species নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা conservationist বলি। কিন্তু if you do not understand that in exam, that's okay. So, okay, Miss Halima, can you explain me? Population of around two-thirds of butterfly species have declined in Britain over the past 40 years. What is the meaning of this? গত 40 বছরে তিন ভাগের দুই ভাগ বাটারফ্লাই ডিক্লাইন করছে আর কি, স্পিসিস হুম, তাহলে এখন কমে গেছে এখন আর আর কি, কি করে, ডিক্লাইন। এখন এখন হচ্ছে কমে গেছে। আর আমাদের এখানে হুম। কোশ্চেনে কি ছিল, আমাদের কোশ্চেনে কি ছিল, কোশ্চেনের তথ্যটা কি? 40 বছর আগে ফিওর বাটারফ্লাইজ ইন ব্রিটেন এট প্রেজেন্ট, 40 বছর আগে ব্রিটেনে বাট এখন বর্তমানের থেকে বাটারফ্লাই কম ছিল। তাহলে কি এটা উল্টাটা হলো নাকি এটা ঠিক আছে? এটা আমি সালিমা বলবো না, অন্যরা বলবেন। লেট মি আস্ক মিস আঞ্জু। এটা তো মিস আঞ্জু, কি বর্তমানে হবে ঠিক এটা? আছে, এটার অর্থটা তো ঠিকই। মিস আঞ্জু, ডিড ইউ হিয়ার? এন্ড মিস্টার মনোহর বলেছে ঠিক, ওকে। এন্ড মিস আঞ্জু, হ্যালো। ম্যাম বুঝি নাই আচ্ছা, কোনটা বুঝছেন না? কোনটা এই যে ঠিক এখানে আমরা হবে না। ইনফরমেশনটা কি বললাম, মিস হালিমা কি হ্যাঁ, বুঝাই দিল, কি বুঝাই দিল যে according to conservationists, populations of around two-thirds of butterfly species have declined. Decline মানে কমে গেছে, মানে গত 40 বছরে কমে গেছে। আর আমার এখানে কোয়েশ্চেনটা কি, মানে এখানে বলছে, এখানে যে স্টেটমেন্ট এখানে কি দেওয়া যে 40 বছর আগে এখনের চেয়ে কম বাটারফ্লাই ছিল, তাহলে কি এটা অপোজিট হলো নাকি সেম হলো কথার মিনিং? অপোজিট হলো ম্যাম, অপোজিট, রাইট? ফলস হলো। মিস আঞ্জু বুঝতে পেরেছেন কি বুঝাচ্ছি আমি? জি ম্যাম, অপোজিট হয়েছে আর কি। অপোজিট হয়েছে, তাহলে হচ্ছে কি আমাকে তাহলে ট্রু হলো না। ধরেন আমি একটা কথা বলতেছি যেটা আমি রিয়েল জানি, আর আপনি আরেকটা কথা বলতেছেন, তাহলে হচ্ছে ওটা যদি উল্টো হয়ে যায় তার মানে ওটা ফলস। ঠিক আছে, যদি ফলস, হ্যাঁ কথার হ্যাঁ। মিনিং সেম থাকে তাহলে আমরা ট্রু দিব। যতই ঘুরে পেঁচিয়ে বলুক মিনিংটা দেখতে হবে, আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে
বোঝা, ওখানে যেটা বলছে আর এখানে বলছে এটা মিল আছে মানে কিনা, তাই না? মানে তাহলে এটা কোয়েশ্চেনের এখানে যেটা থাকবে এটার সাথে যদি প্যাসেজের কথাগুলো মিল থাকে তাহলে বুঝতে হবে ইটস ট্রু, আর যদি কথাটা যদি মানে অন্যরকম অপোজিট থাকে থাকে, তাহলে ওটা ফলস। এক্স্যাক্টলি অপোজিট আচ্ছা থাকতে হবে। তাহলে এখানে ফলস হয়ে গেল। আচ্ছা। আর যদি এখানে এমন হুম কিছু হুম। বলে নাই যে আগে কম ছিল না এখন কম, তখন আমরা নট গিভেন দিতাম, কারণ ওরকম নট ইনফরমেশনই গিভেন। নাই, তাই না? তো এটাই হচ্ছে মেন। তো এখন যতই আমরা বাটারফ্লাইজ কম বেশি নিয়ে কথা বলি, এখন এরকম যদি না বলতো যে আগের আর প্রেজেন্ট আর পাস্টে যদি ডিফারেন্স না করতো, তাও আমাদের নট গিভেন হতো। কিন্তু এখানে তো দিছে, কিন্তু ইনফরমেশনটা উল্টা, এই কারণে ফলস। ওকে, সো এখন আবার দেখেন ক্যাটারপিলার্স। ক্যাটারপিলার্স তো হচ্ছে, আই ডোন্ট নো দ্য বাংলা অফ দিস, কিন্তু হচ্ছে ইটস লাইক এ পোকা। ওকে, সো Yeah. আর ইটেন বাই আ নাম্বার অফ ডিফারেন্ট প্রেডেটর্স। প্রেডেটর্স হচ্ছে বিভিন্ন মানে এক প্রাণী আরেক প্রাণীকে যে খায় ওটা। হ্যাঁ, আর ইটেন বাই নাম্বার অফ ডিফারেন্ট প্রেডেটর্স। তো ক্যাটারপিলার্স কে অনেকগুলো ডিফারেন্ট প্রেডেটর্সরা খায়। এই জিনিসটা কি সত্য নাকি ভুল? এখন আমরা এখানে যাই, একটু ফেরত যাবো আবার, কারণ দেখেন কোয়েশ্চেন ওয়াইজ আপনি প্যাসেজ দেখবেন, যেটা দেখলাম তাহলে প্রথমেই আছে, লাস্টে দেখার দরকার নেই, এত বেশি যাওয়ার দরকার নেই, দেখবেন যে পরে হ্যাঁ। সো ক্যাটারপিলার্স, এখন আমাদের এখানে মেইন যে ইয়াটা কিওয়ার্ডসটা, দ্যাট ইজ ক্যাটারপিলার্স, রাইট? সো উইল গো ব্যাক টু ক্যাটারপিলার্স। যে ক্যাটারপিলার্স আছে, ঠিক আছে, এখানে আমাদের কথা বলছে যে ক্যাটারপিলার্স হচ্ছে অনেক জাতীয় হচ্ছে অ্যানিমালসরা খায়, ডিফারেন্ট প্রেডেটর্স, তাই না? ডিফারেন্ট প্রেডেটর্স খায়। এখন হচ্ছে এমন না যে প্রেডেটর্স এর আপনার সিনোনিম জানতেই হবে, রাইট? কিন্তু আপনি বুঝতেছেন যে এটাকে কেউ খায় আর ইটেন, রাইট? যেমন রাইস ইজ ইটেন বাই মি, এটার মানে কি? আমি রাইস খাই, তাই না? যে তেমনি ক্যাটারপিলার্স আর ইটেন বাই আ নাম্বার অফ ডিফারেন্ট, বিভিন্ন বিভিন্ন প্রেডেটর্সরা। এখন প্রেডেটর্স হয়তো আপনি মিনিং জানেন না, এমন অনেক ওয়ার্ড আসবে, তখন জাস্ট এটা প্রেডেটর্স হিসাবেই মনে রাখবেন। কিন্তু এখানে তো ইটেন কথাটা বুঝছেন, তাই না মিজানজু এন্ড আদার্স? আর জি। তারপর ক্যাটারপিলার্সটা বুঝেছেন। তো এখন আমার মেইন কাজ হচ্ছে আমি যে ক্যাটারপিলার্স খুঁজবো আর দেখবো যে খাওয়ার বিষয় কোথায় লেখা আছে। তো এখন লেটস গো ব্যাক। এখন দেখেন তো হচ্ছে ক্যাটারপিলার্স কোনো পান কিনা প্রথম প্যারাগ্রাফে। 4 নম্বর লাইনে আছে caterpillars এর কথা, butterfly eggs developed into caterpillars and these insects আচ্ছা, সো which যারা are the নতুন second আছেন, stage. 10 মিনিট পরে হচ্ছে মিটিংটা এন্ড হয়ে যাবে, যেহেতু মানে জুমের কিছু ইস্যুস আছে ফর ফিউ ডেজ। তো এই জন্য হচ্ছে আমরা আবার 10 মিনিট পরে জয়েন করবো। হ্যাঁ, ডোন্ট থিঙ্ক যে ক্লাস শেষ হয়ে গেছে, হচ্ছে। হ্যাঁ, আবার 10 মিনিট পরে যখন বন্ধ হয়ে যাবে আবার ফেরত আসবে। আচ্ছা, তো হ্যাঁ, কয়টা প্লেসটা খুঁজে পেয়েছেন মিস আঞ্জু? 4 নম্বর লাইনে দেখেন, খুঁজে পাবেন। পেয়েছেন? মিউট করে কথা বলতেছিলাম। জি ম্যাম, যে হ্যাঁ বাটারফ্লাই eggs develop into caterpillars and these insects, হ্যাঁ, এটা কি ওই তারপর কথার সাথে মিল আছে? না, এটা পুরোটুক পড়তে হবে। দেখেন আরেকটা জিনিস, আরেকটা ভুল আপনারা করেন যে কমা দেখলে আপনি স্টপ হয়ে যান, বা কমার আগে স্টপ হয়ে, যেটা হবে না। কারণ একটা ফুল সেন্টেন্স কি হয়, ইটস ফ্রম দ্য স্টার্টিং একটা ডট থেকে আরেকটা ডট। সো ইউ নিড টু মেক শিওর ওখানে যদি কতগুলো ব্রেক থাকে, হাইফেন থাকে, তারপরেও তো একটা সেন্টেন্স, যতক্ষণ না পর্যন্ত ফুল স্টপ আসতেছে একটা ফুল সেন্টেন্স। তো আমি যদি বলতাম হ্যাঁ। আই এম হাংরি, কমা, বাট আই এম নট গোয়িং টু ইট রাইট নাও, তাই না? আই এম হাংরি বলে যদি আমি বলি যে আমি এখনই খাবো, তাহলে কিন্তু হচ্ছে না, আমাকে পুরো জিনিসটা বুঝতে হবে আসলে কি বলতেছে, তাই না? এরকম যে আমি এখান থেকে এই ফুল স্টপ থেকে শুরু করে লাস্ট ফুল স্টপ পর্যন্ত থাকবো। তাহলে এই যে দেখেন এখানে তো পরে খালি কমা, কমা মানে তো হচ্ছে এন্ড অফ ডিসকাশন না, তাই না? এই কমা পর্যন্ত দেওয়া যাবে না, কমা পর্যন্ত যাওয়া যাবে না, আমাদের এই ফুল সেন্টেন্সটা বুঝতে হবে। সেন্টেন্সটা বড় তার মানে কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু ডাজন্ট মিন যে ওটা হচ্ছে কমপ্লিট আইডিয়া, এই পুরোটা বুঝতে হবে। আচ্ছা, এখন দেখেন, butterfly eggs develop into which are caterpillars, and these insects, which are the second stage in a new butterfly's life cycle, consume. Consume মানে কি জানেন? Consume মানে eat. হ্যাঁ, ভক্ষণ মানে ম্যাম, ভক্ষণ করা, কনজিউম, হ্যাঁ, খাওয়া বা নেওয়া বা ইউজ করা, এরকম। খাওয়া। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ইট ক্যান বি ট্রু। করা নিয়ে বাটারফ্লাই এগ ডেভেলপ ইনটু ক্যাটারপিলার্স, তার মানে হচ্ছে বাটারফ্লাই গুলো হচ্ছে ক্যাটারপিলার্সে পরিণত হয়, হুম। তারপরে একটু দেখেন, তারপরে এবং কনজিউম এই ভাস্ট ইনসেক্ট গুলো, কোয়ান্টিটিস। হ্যাঁ, ভাস্ট মানে কি? হ্যাঁ, quantities of, অনেক বেশি। মানে খুব প্রচুর পরিমাণে, হ্যাঁ, so of plant turtle, and in turn act as prey for birds as well as bats and other small mammals. তার এখানে দেখেন যে ম্যামল।
দেখেন অনেক ধরনের এর খাচ্ছে তাই না, ব্যাটসরা খাচ্ছে, বার্ডস এর খাবার, ব্যাটসদেরও খাবার, আবার স্মল ম্যামলস কাদেরকে বলি, Mammals. আমরাও কিন্তু ম্যামলস, আমাদের 2 হাত 2 পা আছে। তো এমন অনেকগুলোই তো আছে তাই না, উই হ্যাভ মানকি অ্যাজ ম্যামলস, স্মল ম্যামলস, তার মানে বিভিন্ন ধরনের কিন্তু অ্যানিমালদের কথা বলা আছে না? সবাই ধরতে পেরেছেন এখানে যে কারা খায় এটা, কাদের জন্য খাবার, অনেকগুলো অ্যানিমালের কথা ডিফারেন্ট আছে। তাহলে এখানে আমাদের কথার সাথে কি মিল আছে যে বলছে যে ইটেন বাই নাম্বার অফ ডিফারেন্ট প্রেডেটর্স, বিভিন্ন অ্যানিমাল, এটার সাথে কি মিলতেছে? জি Yes, মিলছে, মিলতেছে। রাইট? দ্যাটস ইট। সো এটাই হচ্ছে ট্রু। এটা সিম্পল অ্যাজ দ্যাট। আপনি হচ্ছে রিডিং তখনই ডিফিকাল্ট হয় যখন আপনি নিজে বানায় ফেলছেন, তাই না? বিকজ ইট ইজ দ্য টাস্ক যে আপনি হচ্ছে আসলে ওই ইনফরমেশন কিন্তু ওখানেই আছে, বাট সব নেওয়া যাবে না, মেইন আইডিয়া গুলো বুঝতে হবে। এখানে আগে বুঝে যে তারপর আপনি খুঁজতে যাবেন। পুরো প্যাসেজ দেখতে গেলে আপনার মাথা তখন চলে যাবে শেষ। ওকে। আর আরেকটা জিনিস বলে দিই, অনেক সময় থাকে না অনেক ডিফিকাল্ট কিছু ওয়ার্ড, সাইন্টিফিক কিছু ওয়ার্ড থাকে। তো সাইন্টিফিক ওয়ার্ড যখন থাকবে তখন আরো খুশি হওয়া লাগবে, কারণ ওই ওয়ার্ড গুলোর মিনিং তারা এক্সপেক্ট করে না, বিকজ দিস ইজ নট এ সায়েন্স ক্লাস। এখানে বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি থেকে মানুষ আসবে, আর্টস এর থাকবে, বিজনেস এর থাকবে। সো দে ডোন্ট এক্সপেক্ট যে আপনি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড জানবেন। আর যদি সাইন্টিফিক ওয়ার্ড হয় তাহলে তো আরো আরো ওখানে আরো ভালো করে এক্সপ্লেন করে দিবে। তো ওভাবে ইটস অন ইউর রিডিং স্কিলস, নট অন ইউর নলেজ। এই জিনিসটা মনে রাখতে হবে। আর বললাম রিডিং এর মধ্যে আপনার কোনো নলেজ ইউজ করবেন না। Okay, let's go. Phenology, right, is a term. এটা একটা শব্দ। Term মানে কি? শব্দ that is used to describe a creature's ability. Ability মানে কি? ক্ষমতা, right? Creatures সক্ষমতা। মানে কি? হ্যাঁ, যে creature's ability Creature to সৃষ্টি। alter. হ্যাঁ, এখন কিছু কিছু জিনিস আপনার ভোকাবে জানতে হবে। এই জন্য হচ্ছে আমি প্রথম থেকে আপনাদেরকে বলে থাকি যে একটা আলাদা খাতা রাখবেন। যখন আপনি রিডিং করবেন, শুধুমাত্র যে রিডিং সেটা না, আপনি কিন্তু আপনার ভোকাবুলারিটাও ইনক্রিজ করতে পারছেন। যে ওয়ার্ডটা জানবেন না, ইটস নেসেসারি যে আপনি ওই জিনিসটা হচ্ছে বের করবেন। এন্ড ব্লাইন্ডলি খালি মিনিংটা লিখে বাংলায় মিনিংটা লিখলে হবে না। চেক যে এটার এক্সাম্পল গুলো কি কি। সো দ্যাট ইজ কল্ড প্যাসিভ লার্নিং। একটা হচ্ছে অ্যাক্টিভ, খালি আমি পড়ে গেলাম বাস, ওকে মুখস্থ করলাম, দ্যাটস নেভার গোনা হেল্প ইউ। মানে আমি হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ইটস ইউ আর নট গোনা রিমেম্বার এতগুলো ওয়ার্ড। কিন্তু যদি আপনি ইউজ করেন যে এখানে আসলে অল্টারটা আমি কোথায় কোথায় ইউজ করতে পারি, তখন দেখবেন কি আপনার রেগুলার লাইফে ইউজ করা শুরু করছেন, তখন যে আপনার ওই ওয়ার্ড গুলো কাজে লাগবে। তাছাড়া আপনি 100টা ওয়ার্ড মুখস্থ করলে আপনার এক্সামে একটা মনে থাকবে না। ইটস আ গিভেন ফ্যাক্ট। এখন অল্টারের অর্থ হচ্ছে কি? চেঞ্জ। ওকে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট vocabulary when it পরিবর্তন। comes to, হ্যাঁ, তাহলে it's a term is to describe a creature's ability to alter the location. Location তো আমরা বুঝি তাই না, জায়গা, রাইট? লোকেশন অফ আ লাইফ সাইকেল ইভেন্ট। লাইফ সাইকেল কোনটা? মানুষের লাইফ সাইকেল থাকে, বেবি থেকে ওরা হচ্ছে অ্যাডোলসেন্ট হয়, তারপর আস্তে আস্তে লাইফ সাইকেল থাকে তাই না? তো এখানে alter the location of a life cycle event। এখন তাহলে এখানে আমরা আবার যে একটু বুঝবো যে এখানে বলতেছে যে ফেনোলজি এমন একটা শব্দ যেটা ধারা অ্যানিমালদের যে ক্ষমতা, এই যে চেঞ্জ করার যে ক্ষমতা, এই যে লাইফ সাইকেল ইভেন্টের যে যেখানে ওরা হচ্ছে লাইফ সাইকেলটা করবে, ওইটা চেঞ্জ করার ক্ষমতাটাকে বুঝাচ্ছে সেনোলজি। এই জিনিসটা যে ওরা বললো যে এটাকে আসলে ট্রু না ফলস, আসলে কি ফেনোলজির মিনিং এটা কিনা, যে ফেনোলজি মিনিং কি এটা, যে ফেনোলজি অর্থ যে একটা পশুর ক্ষমতা চেঞ্জ করার, মানে জায়গা ক্ষমতা চেঞ্জ করার, এটা বুঝাচ্ছে কিনা আমাদেরকে যে বুঝতে আমি হবে এই জিনিসটা। লোকেশন ওয়ার্ডটার জন্য মিসগাইড হয়ে গেছি। লোকেশন বলতে আসলে আমি এক্স্যাক্টলি লাইফ ইভেন্টের লাইফ লোকেশনটা সাইকেল বুঝতে পারি। ইভেন্টের, হ্যাঁ, Yeah, লোকেশন এখন অফ। বুঝতে পারলাম। সো আরেকটা জিনিস, প্রিপোজিশন ইজ সো ইম্পর্টেন্ট ইন আইএলটিএস, খুবই 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 ইম্পর্টেন্ট, রাইট? লোকেশনের পরে দেখেন এই অফটার জন্য যদি আমি শুধুমাত্র লোকেশন নিতাম, মানে জায়গা, প্লেসের জায়গা, হ্যাঁ, কিন্তু উই আই নিড টু থিঙ্ক অ্যাবাউট অফ আ লাইফ সাইকেল ইভেন্ট, যে যেই জায়গাটাই তাদের লাইফ সাইকেলটা হয় ওই জায়গার লোকেশনটা পরিবর্তন করতে পারছে, এইটাই হচ্ছে বুঝাচ্ছে কিনা। এখন আমি যখন আমার কোয়েশ্চেন বুঝে যাব তখন আমি ব্যাক যাব, আচ্ছা ঠিক আছে এখন ফিনোলজিটা খুঁজি। ফিনোলজি যেহেতু ওখানে এরকম একটা মার্ক দিয়ে রাখছে, তার মানে ডেফিনেটলি এখানে ওই ওয়ার্ডটাই থাকবে, এরকম এরকম করে। তাহলে রাইট আওয়ে আমি হচ্ছে কোনো কিছু না দেখে আমি দেখতে পারতেছি ইট ইজ দেয়ার উইথ আ কোটেশন, রাইট? ইটস নট আ কোটেশন বাট ইয়া। সো এখন দেখি, আহ আচ্ছা, so one of the main ways in which species are ensuring conditions suit them is by changing the time of the year, at which they are active and reproduce. Scientists refer of the timing of such life cycle events as phenology.
So when an animal or plant starts to do something earlier in the year than it usually does, it is said to be advancing its phenology. এটা কি true না false? True. True. Sure. এখানে দেখেন তো এখানে কি বলতেছে? Changing the time of the year. Is ওরা false হবে টাইমটা চেঞ্জ করতেছে, তাই না? টাইমটা চেঞ্জ করতেছে, আর এখন আমাদের কি ছিল? চেঞ্জিং লোকেশন। আমরা কি লোকেশন চেঞ্জ করতেছি না টাইম চেঞ্জ করতেছি এখানে? আচ্ছা ওয়েট লোকেশন বলেন তো। এখন এখানে লাইভ ইভেন্টের লোকেশন এটাতে আমি একটু কনফিউজড হয়ে গেছি। দেখেন এখানে এখানে এটা ইজ ভেরি সিম্পল থিং। এখানে দেখেন আমাদের কথাটা কি ছিল? উই হ্যাড যে হ্যাঁ, ওয়ান অফ দ্য মেইন ওয়েজ, একটা মেইন ওয়ে যেটাতে হচ্ছে স্পিসিসরা বিভিন্ন অ্যানিমালরা হচ্ছে ওদের কন্ডিশন গুলোকে স্যুট করছে, ইটস হচ্ছে তারা চেঞ্জিং দ্য টাইম অফ দ্য ইয়ার, সময় চেঞ্জ করতেছে। যে ধরেন হচ্ছে ওরা হচ্ছে হয়তো বা আমি ফেব্রুয়ারিতে ডিম দিত, মানে তাই না? আগে চলে আসছে, ডিম দিত ওরা হলো একটু আগে চলে আসছে ওয়ার্মের জন্য ওদের লাইফ ফেব্রুয়ারিতে দিত, সাইকেলটা। এখানে দেওয়া হচ্ছে টাইম অফ দ্য ইয়ার, তাই না? তো ওই টাইমটাকে সাইডে, তো টাইমিং অফ সাচ লাইফ মানে আগে যদি ফেব্রুয়ারিতে এখন জানুয়ারিতে করতেছে, এটা কথা। মানে আর ম্যাডাম আমাদের মিস সময়ের আগে যদি কোনো কিছু করে সেক্ষেত্রে এটা বোঝানো হচ্ছে। হ্যাঁ ওখানে যেটা বলা হচ্ছে হ্যাঁ সময়ের আগে, কিন্তু কিন্তু এখানে হ্যাঁ আমি বলতেছি আমি ডিমটা হচ্ছে ঢাকায় না দিয়ে আমি রংপুরে দেবো, তো দুইটার মধ্যে অনেক ডিফারেন্স না? একটা হচ্ছে লোকেশন চেঞ্জ করা আর একটা হচ্ছে তাহলে টাইম এটা চেঞ্জ করা। তার মানে এটা ডেফিনেটলি কি আচ্ছা তাহলে তো আমি প্রথমে ঠিক বুঝেছিলাম, সেকেন্ডলি আজকে ভুল false? বুঝলাম। টাইমের কথা উল্লেখ আছে আমি কিন্তু লোকেশনটা বুঝে ওইটা একবার যে লাইফ ইভেন্ট সাইকেল, পরে ভাবলাম যে যে সাইকেলের লোকেশনটা হয়তো প্রিভিয়াসলি চলে আসছে এই জন্য কিনা, তাহলে লাইফ লোকেশন সাইকেল যদি ইভেন্ট মানে বার্থ, লাইফ সাইকেল ইভেন্টটাই মানে হচ্ছে বার্থ, বার্থ প্রসেস মানেই বার্থ, তাই না? মেক ইট অ্যাজ সিম্পল এজ পসিবল। তাহলে একটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে লোকেশন মানে যেখানে তারা জন্ম দিচ্ছে, আমি ঢাকায় না দিয়ে আমি হচ্ছে রংপুরে দিব, রাইট? তো ওইটা একটা কথা। আর এই জায়গায় হচ্ছে আমাদের দেওয়া ছিল কি, এখানে দেওয়া আছে যে আমি ফেব্রুয়ারিতে ডিমটা না দিয়ে আমি জানুয়ারিতে দিব, রাইট? তাহলে দুটার মধ্যে কি পার্থক্য না? একদম অপোজিট ইনফরমেশন না এভরিওয়ান? Did you get it, others? ঠিক আছে। আচ্ছা সবাই আসুক, then I'll start again. আর আরেকজন কে ছিল? Where is Anju? দ্যাট মিন্স এটা ফলস। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে এটা আমি একবার ফলস এই লিখে 3 নম্বরটা আবার আবার বলে আবার একটু দিচ্ছি। বোঝাবেন, আমি বুঝি নাই। হ্যাঁ sure, I'll explain again, সমস্যা নাই। আচ্ছা এখানে দেখেন আমাদের এতে কি ছিল, আমাদের কোয়েশ্চেনে কি ছিল যে ফেনোলজি এমন একটা টার্ম যেখানে একটা পশুর হচ্ছে ক্ষমতাটাকে বোঝায়, যেখানে আমি লোকেশন চেঞ্জ করতেছি, অল্টার দ্য লোকেশন, চেঞ্জ দ্য লোকেশন, তাই না? অল্টারের সিনোনিম হচ্ছে চেঞ্জ, অল্টার দ্য লোকেশন, তাই না? এটা হচ্ছে অল্টার দ্য লোকেশন অফ আ লাইফ সাইকেল ইভেন্ট, মানে যেখানে জন্মটা হচ্ছে। সো বেসিক্যালি লাইফ সাইকেল ইভেন্টটা মানে বার্থ, এটাকে আমরা বার্থ দিয়ে রিপ্লেস করতে, মানে জন্মটা তো হচ্ছে লাইফ সাইকেল ইভেন্ট হচ্ছে, যেরকম বার্থডে ইভেন্ট কি যেখানে বার্থডেটা হচ্ছে, লাইফ সাইকেল যেখানে হচ্ছে মানে যেখানে জন্মটা হচ্ছে, রাইট? তার মানে আমি এখানে অল্টার দ্য লোকেশন, এখানে বলতেছে যে ফেনোলজি, আচ্ছা ধরেন আপনি বলতেছেন যে আমার স্টুডেন্ট, আপনি তো আপনি বলতেছেন যে ফেনোলজি হচ্ছে এমন একটা টার্ম যেটা হচ্ছে লোকেশন চেঞ্জ করার বলতেছে, যেখানে বার্থ মানে জন্মটা হবে। কিন্তু সঠিক যে গাইডলাইন, সঠিক যে গুগলে আছে, গুগলে কি লেখা আছে? গুগলে লেখা হচ্ছে যেগুলো এখানে থাকবে এগুলা কিন্তু 100% না, এগুলাই হচ্ছে আপনাকে টেস্ট করতেছে, রাইট? সো দোজ ক্যান বি ট্রু, ক্যান বি ফলস, ক্যান বি নট গিভেন, কিন্তু আমাদের প্যাসেজে যা আছে ওইটাই হচ্ছে সঠিক, তো ওটার সাথে কম্পেয়ার করতে হবে। আমার প্যাসেজে কি লেখা আছে? আমার প্যাসেজে কি লেখা আছে যে কি বলে, ওয়ান অফ দ্য মেইন ওয়েজ ইন উইচ স্পিসিস আর এনশোরিং কন্ডিশনস উইথ দেম ইজ বাই চেঞ্জিং, এখানে চেঞ্জিং কথাটা ঠিক আছে, কিন্তু এখানে চেঞ্জিংটা কি? টাইম অফ ইয়ার। টাইম অফ ইয়ার বলতে কি, তারা ধরেন মার্চে তাদের মার্চে ছিল, তারা মার্চ না করে হয়তোবা জানুয়ারিতে নিয়ে দিচ্ছে, রাইট? চেঞ্জিং টাইম অফ দ্য ইয়ার তো এটাই বছরের সময়টাতে বলি না আমরা। আর আমাদের আমাদের কোয়েশ্চেনে কি লেখা ছিল? আমাদের কোয়েশ্চেনে লেখা হচ্ছে লোকেশন, লোকেশন যেখানে জন্মের স্থান, একটা হচ্ছে স্থান আর একটা হচ্ছে সময়, দুইটা কি ডিফারেন্ট না? ও এখানে সময় এবং স্থানে পার্থক্য করছে। হ্যাঁ তাহলে ডিফারেন্ট না? তাহলে হচ্ছে আমাদের সঠিকটা হচ্ছে কি টাইম, কিন্তু এখানে আমাদেরকে কোয়েশ্চেনে কিন্তু একদমই উল্টা,
So did you get it? I hope I made it clear. বুঝতে পেরেছেন? Okay. Yes, Miss, clear. ওকে, তো এইভাবে করে হচ্ছে আপনাকে ভেঙে ভেঙে করতে হবে। তো আপনি যখন হচ্ছে প্রথম প্রথম স্টার্ট করতেছেন, নট নেসেসারি আমাকে সব কাটতে হবে, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি একটা যে পড়তেছেন ওটা একদম ভালো মতন বুঝে বুঝে আগাবেন। ওকে, সো এটাতে আর না গেলাম কারণ আজকে আমি রাইটিং স্টার্ট করবো। তো ট্রাই টু ডু দিস 4, 5, 6 আপনি একটু একা একা ট্রাই করবেন। ইটস দ্য সেম টেকনিক করে ট্রাই করবেন। এন্ড হচ্ছে রিডিংটা আমাদের তো শেষ হয়ে গেছে, আর যারা হচ্ছে একদমই নতুন আপনারা রিডিংটা আবার পাবেন, মানে একদম বিগিনিং থেকে। আজকে তো হচ্ছে আমি হচ্ছে একটা নতুন মডিউল স্টার্ট করবো, সো ডোন্ট ওয়ারি আদার্স। ঠিক আছে, নতুন কে কে জেনে আছে? মিস লামিয়া, মিস একটা কোশ্চেন মিস্টার ছিল জিদ্দার, ইয়াস বলেন। মিস। আপনি তো এটা টাইমলি করতে দিয়েছিলেন, বাট টাইমলি তো পারছি না মিস। এই জন্য মানে একটু সাজেশন দেন যে কিভাবে টাইমলি করতে পারবো রিডিংটা। অনেক আগে practice। আগে হচ্ছে টাইম ছাড়া আপনার কত আসে এটা আপনাকে আমাকে বলুন। টাইম ছাড়া এই এই যে যে কোশ্চেনটা দিয়েছিলেন এটাতে 30 এসেছে কারেক্ট আনসার, বাট টাইম রিয়েলি? মতো আচ্ছা, তো হয়নি। তো ইটস ফাইন। আগে হচ্ছে 30 অ্যাভারেজে আপনি 3-4টা করেন, যখন আপনি দেখতেছেন যে আপনার অ্যাটলিস্ট 32-33 আসতেছে, তখন যাই টাইমিং এ করবেন। আর টাইমিং এর করা হচ্ছে আপনার এই যে আহ কি বলে ব্রিডিং এর, মানে কোন কোয়েশ্চেনের সাথে আপনার কোন প্যাটার্নটা ম্যাচ করতেছে, এইভাবে এই 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 অনুযায়ী হচ্ছে আগাবেন। কারণ হচ্ছে টাইমিংটা আসলে ডিপেন্ডস অন ইউ। আপনি হয়তো বা একই একই প্যাসেজ কয়েকবার পড়তেছেন, ওখানে টাইমটা কিল হতেছে। সো ইউ নিড টু ফাইন্ড আউট ইউর ওন মেথড। এটা নিয়ে আমি হচ্ছে আরেকবার কথা বলবেন যখন একদম এন্ড অফ দ্য কোর্সে। ঠিক আছে, আগে হচ্ছে ট্রাই করেন যে আপনি 40 পাবেন। 40 যখন পাচ্ছেন তখনই হচ্ছে এনাফ। লাইক ট্রাই যা অ্যাকিউরেট হন, পরে টাইমিং এ যান। নট মেসেজ। যখন আপনি ওইরকম একটা প্রেসারে থাকবেন না, মক দিবেন, তখন দেখবেন এমনি এমনি হবে। গিভ মোর মকস। যদি আপনার ওখানে, আপনি তো দুবাই থাকেন মনে হয়, তো ওখানে যদি মক দেওয়ার কোনো ইয়ে থাকে, অ্যাকচুয়াল সেন্টারে যাই দিন। ওকে, ওকে। সো এই যে ট্রু ফলস নট গিভেনটা, এটা আপনারা একা একা ট্রাই করেন। দেন আচ্ছা, মিস্টার জিন্দার, মিস লামিয়া, এই রিডিংটা পরে পাচ্ছেন আপনারা। ওকে Yes, ma'am. ওকে, সো বাটারফ্লাইজ ইন দ্য ইউকে, এটা হচ্ছে সবচেয়ে ইজি যদি আমি বলি। ইটস লাইক ইউ জাস্ট নিড টু, এখানে দেখেন ওয়ান ওয়ার্ড ওয়ান অনলি থাকলে তার মানে খুবই সহজ, এটা এভাবে নিতে হবে। প্রথমে আপনি প্যাসেজে যাওয়ার আগে আপনি আগে বুঝে নেবেন এটা লিসনিং আর রিডিং এ দুইটা সময়ই করা লাগে। হ্যাঁ, যেমন লিভস ইন লার্জ, এখন আমি যখন এখানে একটা ব্ল্যাঙ্ক দেখতেছি, আমাদেরকে বলা আছে যে ওয়ান ওয়ার্ড অনলি, এক ওয়ার্ডের বেশি ইউজ করা যাবে না। আমি কিন্তু জানি যেখানে একটা ওয়ার্ড ইউজ হবে, লিভস ইন লার্জ। এখন আমি এই যে টাইটেলটা, সাবটাইটেলস, এটা তো টাইটেল, এটা সাবটাইটেলস, এই সাবটাইটেলস দেখবো যে আচ্ছা এখানে ডিফারেন্ট টাইপ অফ বাটারফ্লাইজ এর কথা বলা আছে, এটা একটা পার্টিকুলার বাটারফ্লাই। এখন স্মল ব্লু এর ব্যাপারে কিন্তু 3টা ইনফরমেশন। তখন আমার প্রথমটা পড়লে আমি বুঝে যাচ্ছি যে এটা একটা কোন জায়গায় মানে বসবাস করে, লিভস ইন লার্জ ড্যাশ। তো ওরা বসবাস করে কোন একটা বড় কিতে, লার্জ কি। তখন আপনি সাইডে লিখে রাখলেন লোকেশন, প্লেস, মানে যেটা আমি করে থাকি, লোকেশন, প্লেস, যাতে করে আমার মাথায় একটু ধরে। আর আমি যে লার্জ এখানে আন্ডারলাইন করে রাখি, যে আমার আর লার্জ বলার দরকার নেই, লার্জের জায়গায় যদি এনর্মাস, হিউজ, বিগ বলে ওটা আমি ইগনোর করবো। ওকে, দ্য স্মল ব্লু লিভস ইন লার্জ। এখন একটুখানি উপরে যাই তো দেখি স্মল ব্লুটা যেতে যাবো। এখন দেখেন স্মল ব্লু কোথায় লেখা আছে, একটু চোখ বলে দেখেন স্মল ব্লুটা কোথায় লেখা। Second page, there's second para maybe. দেখেছিলাম, yeah. Second page, second para, yeah. Dainty small blue. ওকে, সো এখন একটু দেখো তো কোথায় থাকে স্মল ব্লুটা এভরিওয়ান। স্মল ব্লু সেকেন্ড প্যারাতে আছে, সেকেন্ড প্যারাতে হচ্ছে 4th নাম্বার লাইনে। মিস কত এখানে কত তো নাম্বারে? স্মল ব্লু 3 4th number. নাম্বার লাইনে সেকেন্ড প্যারাতে। Such as Britain's teeniest butterfly, the dainty small blue, মিস। এই whose যে colonies স্মল are ব্লু সে up যে to স্টে করে বা লিভ করে বা 100. ওকে রিসাইড। ওকে 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 ওকে, কাম ডাউন। তারপর একজন একজন করে আমাকে চ্যাট বক্সে লিখে দেন, তাহলে আমি কারোটা বুঝতেছি না। Some development better. তাহলে এখন শুধুমাত্র আমরা কিন্তু দেখে আসছি স্মল ব্লুরা কোথায় থাকে, কোন একটা হিউজ কিসের মধ্যে, লার্জ কিসের মধ্যে, একটা Colony, ওয়ার্ড হবে। সো colony. আপনাদের যেটা হচ্ছে ওটা হচ্ছে চ্যাট বক্সে দেন কুইকলি। A
Okay, I'm not gonna waste more time. এখন মিস হালিমা, সি আপনার অ্যান্সারটা কিন্তু ঠিক আছে কলনে, কিন্তু রিডিং এ কোনো কিছু আপনার নিজের আবিষ্কার হওয়া যাবে না। এখানে যদি কলোনিস লেখা থাকে কলোনিসই দিতে হবে, কলোনি দেওয়া যাবে না। ইউ ক্যানট মেক ইট সিঙ্গুলার প্লুরাল। ওকে, সো দ্যাটস আ গিভেন, মানে লিস্ট রিডিং এ কোনো স্পেলিং মিস্টেক বা এরকম সিলি মিস্টেক করা যাবে না। ওকে, সো ওকে। এখানে কলোনিস, রাইট, গুড জব। সো এখানে দেখেন আর পুরো তো নাই, কলোনিস তো একটা জায়গা, আর আপনার এখানে লার্জ, এখন আপনার কোশ্চেন আসতে পারে লার্জ তো নাই, আমি কিভাবে বুঝবো, বিগত নাই। এখানে দেখেন আর আপ টু 100 স্ট্রং, মানে 100টা, হ্যাঁ কলোনিস আর আপ টু 100 স্ট্রং মানে লার্জ, এত বড় বড় 100টার মতো মানুষ, মানে 100টা মতো বাটারফ্লাইস থাকে। আপ টু 100 স্ট্রং মানে একদম মানে একটা কঠোর একটা এনভায়রনমেন্ট যেখানে 100 জনের মধ্যে থাকে। তো সামটাইমস এইভাবে করে কলোনিস তো জায়গা, তো এইভাবে করে ওটা বুঝে নিতে হবে। ওকে, এন্ড ওয়ান মোর লেটস গিভ। তো এগুলো আসলে ইটস ভেরি ইজি এরকম যখন থাকবে। এখন দেখবো নেক্সট ফার্স্ট অ্যাপিয়ার্স, যে প্রথম তারা হচ্ছে সামনে আসে। অ্যাপিয়ার্স মানে কি সামনে আসে এট দ্য স্টার্ট অফ এর একটু আর একটু সময় বেটার হবে। একটা ট্রিক হতে পারে। স্টার্টের কি, স্টার্ট মানে কি শুরু, তাই না? স্টার্টের অনেকগুলা vocabulary থাকে, স্টার্ট, বিগিনিং, কমেন্সমেন্ট, তাই না? সো এট দ্য স্টার্ট অফ কি, শুরু, কিসের শুরুতে? যখন আমাদের দেখতে হবে যে তারা, সিজন তাদেরকে টাইম কখন দেখা যায়, হ্যাঁ তাদের কিসের শুরুতে দেখা যায়? spring, আর্লি ইন স্প্রিং। spring, ইন স্প্রিং। আর্লি ইন স্প্রিং। স্প্রিং স্প্রিং। অ্যান্সারটা যেহেতু আমাদের ওয়ান, এখানে ইনটা স্প্রিং দেওয়া ওয়ান লাগতেছে ওয়ান না, তাই না? সো দ্যাট জাস্ট মিনস স্প্রিং, ইম্পর্টেন্ট যেটা ইন আর স্টার্ট অফ স্প্রিং। ইন আর স্প্রিং এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কি? ইন দিলে তো কিছুই বুঝাচ্ছে না, স্প্রিং দিলে কিছু বুঝাচ্ছে। সো উই আর গোনা হ্যাঁ সে ওয়ান স্প্রিং। ওয়ার্ড যেহেতু তাই স্প্রিং। সো ডু ইউ গেট মাই পয়েন্ট? তো এইভাবে করে ইউ উইল নিড টু ভেঙে ভেঙে ওটা হচ্ছে বের করতে হবে। সো দ্যাটস হাউ ইউ আর গোনা ডু অল অফ ইট। আর হচ্ছে এখানে অনেকগুলা, বাট আই রিয়েলি ওয়ান্ট টু স্টার্ট আজকে থেকে রাইটিং। ঠিক আছে, তাহলে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ওকে, ইয়েস নো নট গিভেন আর ট্রু ফলস এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে সেম, টেকনিক্যালি সেম। যদি মিলে যায় ইয়েস, না মিললে নো, আর যদি না থাকে নট গিভেন। একটাই ডিফারেন্স, যে যে কোয়েশ্চেন গুলোতে ইয়েস নো নট গিভেন থাকবে এটা মানুষের ওন ওপিনিয়ন, মানে রাইটার যে লিখছে তার কি ওপিনিয়ন। আর যেখানে ট্রু ফলস আমরা দেখছি, ট্রু ফলস হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, একদম ফ্যাক্টস কি, মানে একদম ফ্যাক্ট, ওটা কারো ওপিনিয়ন না, ওটাই ফ্যাক্ট যে বাটারফ্লাই যে এরকম, ওটাই অ্যাকচুয়ালি সাইন্টিফিকলি। কিন্তু ইয়েস নো নট গিভেন মানে এমন একটা রাইটার লিখছে যার নিজের ভাবনাগুলো ও মানে প্রকাশ করছে। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। কিন্তু লিটারালি এমন করবে না যে ইয়েস নো নট গিভেন দিছে, এই কোয়েশ্চেনটা না পড়ে যদি যায়। অনেকে হচ্ছে আমি দেখছি when I used to mark mock paper, yes no not given দিতে বলছে কিন্তু আপনারা যে হচ্ছে ট্রু লিখছেন, এরকম হয়, রাইট? সো don't do that ও mistake. ইয়া। Yes, Miss Halima did that, right? So Yeah. okay, so yes no not given দিলে yes no not given ই, কিন্তু Ma'am, প্রসেসটা please সেম। could you Yes please Miss explain Lamia। this again? I didn't understand this. ফার্স্ট আচ্ছা, টাইম। আমাদের একটা কোয়েশ্চেন ছিল না, একটা হচ্ছে yes no not given কোয়েশ্চেন, তাই না? রাইট। Yes. আর আমাদের ট্রু ফার্স্টে ফলস। ছিল কি? আমাদের ফার্স্টে ছিল ট্রু ফলস নট গিভেন। ও কনসেপ্ট এক্স্যাক্টলি ঠিক সেম, আছে। আচ্ছা। কনসেপ্ট ঠিক এক্স্যাক্টলি আছে। সেম, রাইট? কিন্তু ও আমাকে আচ্ছা যদি বলে বলাতে ট্রু ভালো হলো। ফলস, ট্রু ফলস নট গিভেন বলছে যেখানে, আমি ওখানে ট্রু ফলস দিব, এখানে তাই আবার ইয়েস নো ইয়া। দিতে যাবো না আমি। আবার যেখানে হচ্ছে ইয়েস নো দিতে বলছে ওখানে ইয়েস নোই দিব। আর আরেকটা জিনিস বলেছি যে ট্রু ফলস ওই সকল কোশ্চেনে হয় যেগুলো ফ্যাকচুয়াল, সত্যিকারের ঘটনা। আর ইয়েস নো নট গিভেন তারা তখন জিজ্ঞেস করে যখন রাইটারের ওপিনিয়ন নিয়ে আমরা একটা প্যাসেজ করতেছি, এমন যে রাইটার মানে ওই লেখকটা কি ফিল করতেছে। ট্রু ফলস এর সময় ট্রু ফলস, এটাই ট্রু, এটা ফলস। ওকে, সো এটার জন্য হচ্ছে আর হচ্ছে ইয়া। তো এভাবে করে আস্তে আস্তে ছোট ছোট করে একদম পার্ট বাই পার্ট হচ্ছে আপনাকে সলভ করতে হবে। সো ইনশাল্লাহ রিডিং যারা হচ্ছে এখনো পায়নি, রিডিং কোর্সটা আপনারা আবার পেয়ে যাবেন, আই মিন মডিউলটা। নাও লেটস মুভ অন টু রাইটিং। ওকে, সো লেটস ক্যারি অন। আচ্ছা, এখন যখন আমি রাইটিং এর ব্যাপারে বলবো,
মেক শিওর প্রত্যেকটা জিনিস আপনি নোট করছেন। আমি যতই আপনাকে পিডিএফ দিয়ে দিই বা যাই দিয়ে দিই, এগুলো নট গোনা ওয়ার্ক ইফ ইউ ডোন্ট ওয়ার্ক উইথ মি। আমি যখন পড়াচ্ছি ওই টাইমে যদি আপনি আপনার ব্রেন আর হাত আর এগুলো না নড়ান, তাহলে কোনোভাবে আপনার রাইটিং সলভ হবে না। বিকজ দিস ইজ দ্য অনলি টাইম, কারণ এরপরে তো আমি আপনার রাইটিং চেক করতে পারবো না, তাই না? তো এই টাইমের মধ্যে আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি রাইটিং এর পুরো কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, so make sure you have a pen, pencil, paper, eraser, everything that's required. Okay, এখন ফার্স্ট অফ অল যে কোনো কিছু করতে গেলে আপনাকে বুঝতে হবে যে আপনি কেন লিখতেছেন, আপনার যে এক্সামিনার উনি আসলে কি চাচ্ছে। এখন আপনি আপনার মন মতো লিখলে কিন্তু ইন দ্য এন্ড আপনি হচ্ছে অনেক ওয়ার্ড লিখলেন, অনেক কিছু লিখলেন, ইউ উইল নট গেট মার্কস। সো ফার্স্ট অফ অল রাইটিং টাস্ক 1, এই একটা জিনিস জানতে হবে যে আমি বলবো যে রাইটিং টাস্ক 1টা আপনি যখন রিয়েল এক্সামে যাবেন টাস্ক 1টা পরে করবেন, কারণ টাস্ক 1টা ইজ 20 মিনিটস, তাই না? 20 মিনিটস। আর হচ্ছে দুইটা টাস্ক থাকে রাইটিং এ, একটা হচ্ছে টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। এই দুটা মিলিয়ে হচ্ছে আমাদের রাইটিং ফুল মডিউলটা হয়। টাস্ক 2টা হচ্ছে 40 মিনিটস। ওকে, এটা এক কথা। আরেকটা জিনিস হচ্ছে টাস্ক 1-এ উই হ্যাভ 150 ওয়ার্ডস লিখতে হবে মাত্র, আর এখানে উই হ্যাভ টু রাইট মানে লিস্ট 150 ওয়ার্ডস লিস্ট, আর 250 ওয়ার্ডস লিস্ট টাস্ক 2-তে। টাস্ক 1 হচ্ছে একটা রিপোর্ট, কোন একটা ডায়াগ্রাম থাকবে, কোন একটা পাই চার্ট থাকবে। এটা মেইনলি কেন করে, কারণ হচ্ছে আয়াস যেহেতু টেকনিক্যালি হচ্ছে আমাদের ইংলিশ শিক্ষা, ইংলিশ বুঝার প্রফিসিয়েন্সি বুঝার জন্য। তো আপনি যদি বাইরের দেশে যান, এখন আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে থাকেন বা হচ্ছে জবে থাকেন, আপনাকে কেন হায়ার করছে জানো? আপনি যদি হচ্ছে আপনাকে হায়ার করে থাকে, এখন একটা হচ্ছে ডিটেল দেওয়া, পাই চার্ট দেওয়া বা একটা ডায়াগ্রাম দেওয়া, এখন যদি আপনি প্রত্যেকটা জিনিস বলে যান ইটস নট, তাহলে আপনাকে হায়ার করে কোনো মানে নাই। সো দে ওয়ান্ট ইউ টু সিম্পলিফাই, যতটা সম্ভব আপনি কত শর্টকাটে জিনিসটা বলতে পারেন, শর্টকাটে এট দ্য সেম টাইম পুরো জিনিসটাকে রিপোর্ট করতে পারছেন কিনা। সো টাস্ক 1 ইজ মেইনলি রিপোর্ট, যা দেখছেন তাই, নিজের কোনো অপিনিয়ন, নিজের কোনো আইডিয়া লাগতেছে না, আপনার চোখের সামনে যা অবজারভেশন স্কিলস, যারা আপনারা অনেক কিছু লক্ষ্য করেন, যারা একটু জাজমেন্টাল, তাদের জন্য এটা ঠিক আছে। তো হচ্ছে ইউ উইল নো হাউ টু ডু রিপোর্টিং, যে আচ্ছা এই যে 2019-এ এই কোম্পানি অনেক ভালো সেল করছে, আবার এই কোম্পানি অনেক খারাপ করছে, তাই না? বা আবার হচ্ছে পপুলেশনটা 2019-এ এমন ছিল, এখন 2024-এ এমন হচ্ছে, কম্পেয়ারিং দুইটার মধ্যে পার্থক্য, বা হচ্ছে জাস্ট অবজারভেশন, কোনো কিছু মাইন্ড থেকে লেখা লাগতেছে না। So, ওখানে কিছু ফিউ ট্রিক্স আছে, ওটা জানলেই এনাফ। আর এটা আমি কেন লাস্টে করতে বলছি, যদিও টাস্ক 1টা প্রথমে থাকে আপনার এক্সাম পেপারে, এটা প্রথম করার কারণ হচ্ছে এত ইনফরমেশন থাকে সামনে, তখন মানে আসলে শর্টকাটে আপনি কোনটা কি কোনটা হচ্ছে আসলে মেইন জিনিসটা বুঝবেন না। এই কারণে হতেছে যদি 20 মিনিটে আপনি প্র্যাকটিস করেন যে আমাকে 20 মিনিটে করতে হবে, লাস্টে যদি রাখেন একটা প্রেশারের কারণে আপনার সামনে যেটা ম্যাম প্রথম আসবে ওটাই হচ্ছে আসবে। বলেন। ম্যাম আমার নেটটা একটু চলে গেছিল, একটু আরেকবার বলবেন মানে কি হচ্ছে এটা? ফার্স্ট থেকে নাই হলে আসলে আমি কিছু ধরতে পারবো না। মিস ওকে, আরেকটু বলে আরেকটু বলতে হবে না যে আয়ের জেনারেল এবং একাডেমিকের জন্য টাস্ক 1 আলাদা? ও ইয়েস, আর এটা আজকে হচ্ছে একাডেমিকের টাইম বলবো আমি। হ্যাঁ, যারা কারা কারা হচ্ছে এখানে জেনারেল, সরি ভুলে গেছি আমি। আমি আমি হ্যাঁ, জেনারেল। মিস্টার মনোহর, জি হ্যাঁ? ম্যাম, আমিও জেনারেল। আচ্ছা, তো যদি জেনারেল হয়ে থাকেন দেন ইন দ্যাট কেস আপনাদের জন্য হচ্ছে রাইটিং এ লেটার। তো আমি এটা এখন নিব না, মেবি অ্যাবাউট 2 ক্লাস লেটার। আজকে তাহলে আমি টাস্ক 2 নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন হচ্ছে জাস্ট মেইনলি কি হচ্ছে ওটা নিয়ে কথা বলি, আর আই ডি নট গো দ্যার। একটা হচ্ছে একাডেমিক্স, একাডেমিকে হচ্ছে আপনার রিপোর্ট থাকতেছে। আবার আপনার যদি জেনারেল করেন, জেনারেলে হচ্ছে ইউ নিড টু রাইট আ লেটার টু ইউর বস অথবা টু ল্যান্ড ওনার। তো ইটস মাচ ইজিয়ার। একাডেমিকে যেরকম একটা ইনফরমেশন, ধরেন আপনাকে একটা ডায়াগ্রাম থাকবে, ওটা রিপোর্ট করতে হচ্ছে, কিন্তু জেনারেলি এমন কিছুই না। আপনার কাছে সিচুয়েশন দেওয়া থাকবে যে ফর এক্সাম্পল আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন, একটা জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেখছে যে ওরা হচ্ছে এমপ্লয়ি খুঁজতেছে। তো আপনি হচ্ছে ওখানে হায়ারিং ম্যানেজারকে একটা একটা হচ্ছে, আচ্ছা ক্যান ইউ অল মিউট? ভাইয়া একটু মিউট করে কথা বলেন। ওকে, তো এখানে হচ্ছে জেনারেলি হবে জাস্ট একটা লেটার কিভাবে লিখতে হয়, যে ডিয়ার স্যার, আই হার্ড দ্যাট ইউ আর লুকিং ফর অ্যান এমপ্লয়ি হু হ্যাজ টু ওয়ার্ক ইন আ ক্যাফে। আমার কথা শোনা যাচ্ছে এভরিওয়ান?
হ্যাঁ, তো আপনি জি হচ্ছে ম্যাম, ক্লিয়ার। শোনা জাস্ট যাচ্ছে। ওইটাও হচ্ছে 150 ওয়ার্ডেরই, জাস্ট একটা আপনাকে লেটার লেখা শিখতে হবে। দ্যাট ইজ মাচ ইজিয়ার। কারণ কি, তখন আপনার একটু নিজের আইডিয়াটা দিতে পারবেন। কিন্তু যদি একাডেমিকে হয়, ওখানে আপনাকে এক্স্যাক্টলি কোন লেটারটা ইনফরমেশন কোন গুলো নিতে হবে। টপিকটা দিতে হবে, মানে টপিকটা কি আমাকে ওখান থেকে, টপিকটা কি ওখান থেকে দেওয়া হবে? মিস আঞ্জু, আপনি কি একাডেমিক না জেনারেল? আহ জেনারেল বলতে মানে বুঝতেছি না। জেনারেল হচ্ছে যারা জব করতে বাইরে দেশে যাবে, আবার একাডেমিক হচ্ছে যারা স্টাডিজ পারপসে হচ্ছে বাইরে যাবে। আপনি কোনটা? হ্যাঁ, আমি জবের জন্যই যেতে চাচ্ছি। আচ্ছা, তো ওই ক্ষেত্রে আপনারটা শুধুমাত্র হচ্ছে লেটারটা থাকবে। তো আজকে আমি ওটা নিয়ে ডিসকাস জেনারেল। করবো না। হ্যাঁ, জেনারেলে। তো জেনারেলে আপনাকে যেই বিষয়ে লিখতে হবে ওখানে সিচুয়েশনটা দেওয়া থাকবে যে যে আপনি হচ্ছে একটা স্টুডেন্ট, আপনি পার্ট টাইম জব খুঁজতেছেন। তো আপনার একটা হায়ারিং ম্যানেজার ওরা খুঁজতেছে এমন একজন যে ক্যাফেতে কাজ করতে পারবে। তো ওই রিলেটেডই আপনাকে মানে আপনার লেটারটা লিখতে হবে। তো ওটার স্ট্রাকচার ওটা আমি আলাদা ক্লাসে শিখিয়ে দিই। ওকে, তো এতটুকুই মনে রাখবেন যে আপনার টাস্ক ওয়ানে ইটস অল অ্যাবাউট লেটার্স। আর যারা একাডেমিক তাদের হচ্ছে রিপোর্ট। এই জন্য এইটুকু ক্লিয়ার তো, তাই না? আমি আরো ডিটেলসে যাবো পরে। সো অল অফ ইউ আন্ডারস্টুড? যারা একাডেমিক, Yes, অল অফ ইউ ma'am. হ্যাভ টু ডু রিপোর্ট। আর যারা জেনারেল, তারা হ্যাভ টু ডু লেটার। লেটারটা কিভাবে করতে হবে, কোন জায়গা থেকে করতে হবে, এগুলো আমি বুঝাবো মিস সঞ্জু, ডোন্ট প্যানিক। ওকে, মিস একাডেমিকদের জন্য রিপোর্ট মানে বুঝিনি। রিপোর্ট মানে হচ্ছে ধরেন আমাকে পাই চার্ট দিয়ে দেয়, রাইট? পাই চার্ট ও, দিয়ে দেয়, ওগুলি লাইন রিপোর্ট। গ্রাফ দিয়ে দেয়, এগুলাকে রিপোর্ট বলে, এগুলোকে এসে বলে ও না, আচ্ছা তাই না? বিকজ ইউ আর রিপোর্টিং, তাই না? যেমন ওকে হচ্ছে মিস। কি পয়েন্টস। ওকে, ম্যাম, সো জিটিটা নিয়ে কি আজকে ডিসকাস করবেন? হ্যাঁ, জেনারেলটা নিয়ে আজকে ডিসকাস না, করবেন? আজকে আমি টাস্ক টু তে চলে যাবো, যেহেতু আপনাদের হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে ডিফারেন্স আমি ভুলে গেছিলাম আসলে। তো কিন্তু I'm just gonna give you a main thing. I'm not gonna even go there first. এখন জেনারেল হোক বা একাডেমিক হোক, all of you have 20 minutes. এই জিনিসটা মনে রাখবেন। আপনি জেনারেল হন বা হচ্ছে একাডেমিক হন, এই 20 মিনিটের মধ্যে আপনার টাস্ক ওয়ানটা শেষ করতে হবে, রাইট? আর এটা হচ্ছে 150 ওয়ার্ড। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের টাস্ক টু যে থাকতেছে ওইটা ওয়ার্ডস মোর, কারণ যে আমাদের টাস্ক ওয়ানটা হচ্ছে খুবই কম স্কোর। মানে এটা এতটা ওয়েট আসে না আমাদের রাইটিং এ ফুললিতে। শুধুমাত্র হচ্ছে আমাদের যে এসেটা টাস্ক টু তে ওইটার বেশি ওয়েট। ফর এক্সাম্পল, যদি আপনি টাস্ক টু তে ব্যান্ড 7 পান, ঠিক আছে? ব্যান্ড 7 পান, তাহলে 7 দুইবার কাউন্ট হয়। আর টাস্ক ওয়ানে যদি 6 পান, ওটা একবার কাউন্ট হবে। 6 + 7 + 7 ÷ 3, এইভাবে মার্কিংটা করা হয়। তার মানে এই যে টাস্ক টু এর ওয়েটটা বেশি, বুঝতে পেরেছেন? যে আপনি Yes, যদি ma'am. টাস্ক ওয়ানে যদি 6 পান আর টাস্ক টু তে যদি মানে 7 পান, তাহলে ওই 7টা দুইবার কাউন্ট করা হয়। তারপরে ÷ 3 করলে যত স্কোর পান ওটাই হচ্ছে আপনার রাইটিং স্কোর। আন্ডারস্টুড? ক্লিয়ার ইয়েস সবাইটা? মিস। মিস জি, ক্লিয়ার হয়নি, যদি আরেকটু বলেন, এক্সপ্লেইন ওকে, করেন। ওকে। সো আমাদের যে টাস্ক ওয়ানটা, এটা ইম্পর্টেন্ট বাট নট সো মাচ ইম্পর্টেন্ট দেন টাস্ক টু। মানে টাস্ক টু এর ওয়েটটা বেশি। আমাদের যখন মার্কিং করা হয় আমাদের টাস্ক টুটা বেশি ওয়েটেড থাকে, ঠিক আছে? যে কারণ হচ্ছে এমন না যে টাস্ক ওয়ান 50%, টাস্ক টু 50%, এমন না যে বাট আমি টাস্ক ওয়ানে ওইটার 6 পেলাম। মার্কটা কি ডিভাইড করা হবে? ওইটার হ্যাঁ, টাস্কের হ্যাঁ, ধরেন, মার্কসটা? হ্যাঁ, যে ভাই না, দেখেন এখানে টাস্ক ওয়ানে আপনি 6 পেলেন, ওকে? এখন আর টাস্ক টু তে আপনি 7 পেলেন, রাইট? তো এটা ÷ 2 এমন হবে না। এই যে আপনি টাস্ক টু তে যেটা পেলেন এটা ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে ÷ 3। বুঝতে পারছেন কি হ্যাঁ, বলতে চাচ্ছি? বুঝতে পেরেছেন? তার মানে টাস্ক টু বেশি ইম্পর্টেন্ট। ওকে মিস। মানে টাস্ক টু তে 7 পাইলে 14, মানে ডাবল ভ্যালু, 5 পাইলে 10। এক্স্যাক্টলি, রাইট? তো টাস্ক ওয়ানে কম, এই জন্যই 20 মিনিট দেওয়া। and it's supposed to be simple। এই জন্য আমি বলতেছি টাস্ক টু। এখন জেনারেল আর একাডেমিকের টাস্ক টু ইজ কমপ্লিটলি সেম। টাস্ক টু তে সবারই এসে লিখতে হবে, সবারই হয়তো বা একই এক্সাম হলে বসলে ডিফারেন্ট পাবেন, কিন্তু সেম। ওকে, সো যেটা হবে এসে লিখতে হবে। আর এখনো কিন্তু আমি যাইনি, মানে এখন আই ডিড নট ডিফারেন্সিয়েটেড। এখন আরেকটা জিনিস বুঝতে হবে যে এটা যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে যে টাস্ক টু বেশি ইম্পর্টেন্ট,
এরপরে বুঝতে হবে যে আমাকে মার্কিংটা কিসের উপর করতেছে। ফার্স্ট ওয়ান ইজ টাস্ক অ্যাচিভমেন্ট, যে আমার কোয়েশ্চেনে যা বলা আছে আমি কমপ্লিটলি সেটা করেছি কিনা, সেটা আপনি জেনারেল হোক বা হচ্ছে আপনি একাডেমিক হন, এই জিনিসটা দেখবে যে আপনাকে যা বলা হয়েছে সেটা ফুললি আপনি করেছেন কিনা। আর আপনার যে একটা লিমিট আছে যে মানে 150-র উপরে যেতে হবে, মানে মিনিমাম হচ্ছে 150, এটা কি আপনি অ্যাচিভ করেছেন কিনা, এই জিনিসটা ওরা দেখবে। টাস্ক টু তো সেম আর কি, 250 ওয়ার্ডস করতে হবে ওখানে, ওখানেও দেখবে যে আপনি টাস্ক গুলো করেছেন কিনা, কোয়েশ্চেনের প্রত্যেকটা পার্ট আপনি কমপ্লিট করেছেন কিনা, এই জিনিসটা দেখবে। আর নেক্সট হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন, ইটস মোর লাইক ব্লু, আমি আরো বেশি ডিটেলসে যাব। তারপর ভোকাবুলারি মানে কি, লেক্সিক্যাল রিসোর্সেস, রাইট? লেক্সিক্যাল রিসোর্সেস কি মানে আপনার ভোকাবুলারিটা কতটা স্ট্রং আর ওয়াইড। এটা এই জায়গাতে অনেকের ভুল হয় যে আমি যদি একদম হাই ফাই যেরকম হচ্ছে সুপারক্যালিফ্রাজিলিস্টিক্সপিয়ালিডোসিস বা হচ্ছে এনথুসিয়াস্টিক বা হচ্ছে এমন কিছু ওয়ার্ড ইউজ করি তাহলে হয়তো বা আমাকে মার্ক দেবে না, এমন কিছু না। ইউ নিড টু হ্যাভ ওয়াইড ভোকাবুলারি। ঠিক আছে, ওয়াইড ভোকাবুলারি বলতে বিভিন্ন ধরনের, একটা কথাকে আমি অ্যাক্টিভ ভয়েসে বলতে পারি, আবার প্যাসিভ ভয়েসে বলতে পারি। আবার হচ্ছে ওই কথাগুলোকে ধরেন হচ্ছে আমার একই ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম জানা আছে, কিছু কিছু সিম্পল হোক কিন্তু আপনি ভ্যারাইটি আনতে পারতেছেন, ওইটাকে হচ্ছে ওয়াইড ভোকাবুলারি বলা হয়। ওকে, নেক্সট হচ্ছে গ্রামার। গ্রামারটা কি আপনার হচ্ছে যখন পাস্ট করতে বলা হচ্ছে আপনি পাস্ট করতে পারছেন কিনা, প্রেজেন্ট বলতে হলে প্রেজেন্ট করতে পারছেন কিনা, তারপর হচ্ছে আপনি সুন্দরভাবে সেন্টেন্স গুলো ক্রিয়েশন করতে পারছেন কিনা, ওগুলো হচ্ছে গ্রামার। তো গ্রামার স্ট্রং হওয়াটাও ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা এই যে 4টা ক্রাইটেরিয়া, এটার উপর আপনাকে মার্কিং করা হয় যে আপনি টাস্ক অ্যাচিভমেন্টে কত পেয়েছেন, প্রত্যেকটা ইকুয়াল ভ্যালিউ আছে। যে আচ্ছা টাস্ক অ্যাচিভমেন্টে হচ্ছে আপনি 6 ধরেন 8 পেলেন, কোহেরেন্সে 6, তারপরে এখানে ভোকাবুলারিতে 6, এখানে গ্রামারে 7, তারপরে এটা অ্যাভারেজ করে হচ্ছে আপনার টোটাল স্কোরটা আসতেছে ওই পার্টিকুলার এস এর জন্য। তো এই প্রত্যেকটা তার মানে আপনার মাথায় থাকতে হবে যে আমার টাস্ক অ্যাচিভ হচ্ছে কিনা, আমার প্রত্যেকটা ওয়ার্ডের সাথে লিংক আছে কিনা। আচ্ছা, এখানে আরো ডিটেলস আছে। টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে হাউ ওয়েল ইউ আনসার দ্য কোয়েশ্চেন, কত ভালো করে আপনি সেটা আনসার করেছেন, যা যা দিতে বলা হয়েছিল আপনি ইনফরমেশন গুলো অ্যাকিউরেটলি দিয়েছেন কিনা। টাস্ক যারা হচ্ছে একাডেমিক, যারা হচ্ছে আপনার একাডেমিক, আপনাদের জন্য বলছি যে যেহেতু অনেকগুলো ডায়াগ্রাম থাকবে, তাই না, এখানে পাই চার্ট থাকবে, এখানে যদি 60% দেওয়া থাকে আপনি আপনার এসেতে 60% লিখতেছেন কিনা, নাকি 60% না দিয়ে আপনি 59% দিচ্ছেন, এটা যদি হয় অ্যাকুরেট হলো না। ইট হ্যাজ টু বি অ্যাকুরেট, রাইট? প্রেজেন্ট দ্য ইনফরমেশন অ্যাকুরেটলি, মানে একদম হয়তোবা এখানে হচ্ছে 59% আপনি বললাম যে শুধু বললেন যে 60%, এটাও বলা যাবে না, একদম অ্যাকুরেট বলতে পারেন যে অলমোস্ট 60%। সো দ্যাট ইজ অ্যাকুরেসি। অ্যান্সার অল পার্টস অফ দ্য টাস্ক, এটা এখন হচ্ছে। হ্যাঁ, আরেকটা সরি, প্রেজেন্ট ইনফরমেশন অ্যাকুরেটলি যদি আমি বলি, আপনার জেনারেলেও আপনাকে অ্যাকুরেটলি দিতে হবে। আপনাকে যদি বলে যে একটা বসকে চিঠি লিখতে, আপনি বসকে না লিখে আপনি ল্যান্ড ওনারকে দিচ্ছেন, তাহলে কিন্তু অ্যাকুরেট হলো না, সঠিকটা দিতে হবে। এটাই হচ্ছে আপনার টাস্ক অ্যাচিভমেন্টের স্কোর। অ্যান্সার অল পার্টস অফ দ্য টাস্ক, এই যে বললাম যে ওখানে যা যা চাইছে কোশ্চেনে আপনি কি প্রত্যেকটা দিয়েছেন কিনা। ধরেন আপনার কোশ্চেনে চেয়েছে যে আপনাকে কম্পেয়ার করতে হবে, এক্সাম্পল দিতে হবে আপনার, ওখানে হচ্ছে বিভিন্ন কান্ট্রি কি করেছে, বা হচ্ছে লেটার লেখার সময় যে আপনাকে যা যা ইনফরমেশন দেওয়া হচ্ছে সেগুলো ইউজ করেছেন কিনা, ওইটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। তারপরে প্রোভাইড আ ক্লিয়ার ওভারভিউ, এটা হচ্ছে শুধুমাত্র একাডেমিকদের জন্য। যে ওভারভিউ এটা কি হচ্ছে আমি পরে বুঝাবো, ইটস লাইক সামারি। কি ফিচার্স, কি ফিচার কি, আর হচ্ছে কি ফিচার্স বলতে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট, এতগুলো ইনফরমেশন আমাকে কিভাবে বুঝবো যে এইগুলোই আমাকে দিতে হবে, এগুলো ডেটা সহ, যে এটা 58%, এটা 20%, ডেটা সহ বলতে পারছেন কিনা। আর যারা হচ্ছে মানে জেনারেল স্টুডেন্ট, জিটি স্টুডেন্ট, তারা যেন একটা ক্লিয়ার পজিশন দেয়, ডেফিনিট। তার মানে কি আপনি এটা বলতে পারবেন না যে আমার এটাও মনে হয় আবার আমার এটাও মনে হয়, এটা বলতে পারবেন না। আপনাকে এক পজিশনে থাকতে হবে যে হ্যাঁ আমি জবটা চাচ্ছি, আপনি এটা বলতে পারবেন না যে আমি জব চাচ্ছি আবার চাচ্ছি না, এমন বলা যাবে না। বা হতে পারে যে আপনি হচ্ছে বলতে চাচ্ছেন যে আমার সাথে হচ্ছে ভেকেশনে চলেন, এখন এটা বলতে পারবেন না যে হ্যাঁ ভেকেশনে আসতেও পারেন না আসতে পারেন, এরকম আনক্লিয়ার ওপিনিয়ন থাকা যাবে না। আপনার যে থট প্রসেস, আপনার যে ওপিনিয়নটা, ওটা সেম থাকতে হবে। সো দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট, এখান থেকে আপনার 25% স্কোর আসতেছে।
তো টাস্ক অ্যাচিভমেন্টের দিকে আপনার একটু ভালো মতন হচ্ছে খেয়াল রাখতে হবে। নেক্সট আসি কোহেরেন্স এন্ড কোহেশন। কত ভালো করে আপনার টেক্সট স্ট্রাকচার করতেছেন। অনেক সময় কি হয় আপনার কথা বলতে বলে যাচ্ছে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কোনো মিল নাই। যেরকম আই ইট রাইস, তারপরে আবার হঠাৎ করে আমি বললাম যে আই এম বোর্ড। ঠিক আছে, আই আই ট্রাইস আই এম বোর্ড। তাহলে এই সেন্টেন্স যদি একসাথে থাকে এটা ভালো লাগতেছে? ইটস নট লাইক ম্যাচিং প্রপারলি, স্ট্রাকচারটা ভালো হচ্ছে না, দুটার সাথে কোনো মিল নাই, কোনো ব্রিজ নাই, একটা সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্স কোথা থেকে চলে গেলাম কোনো কিছু বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে প্রবলেম, তাহলে কনফারেন্স ওখানে মার্ক যাবে। এই জন্য আমি গ্রুপে কিন্তু কিছু লিঙ্কিং ওয়ার্ডস দিয়েছি, রাইট? সো ফর এক্সাম্পল যদি আমি বলতাম আই ইট রাইস ডেইলি, হ্যাঁ আই ইট রাইস ডেইলি, বাট রাইট নাও বাট আমি এখানে কি করেছি, বাট রাইট নাও আই এম বোর্ড অফ ইটিং রাইস, অথবা আই এম বোর্ড অফ ইট, বাট রাইট নাও আই এম বোর্ড অফ ইট। যে আমি প্রতিদিনই ভাতটাই খাই, কিন্তু এই মুহূর্তে আমি এটা নিয়ে অনেক হচ্ছে বোর্ড। ওকে, সো দ্যাট ইজ হাউ ইউ নো যে আমার কোহেরেন্স আর কোহেশনটা হচ্ছে কিনা। তারপর হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার ম্যানেজ প্যারাগ্রাফিং। কোন প্যারাগ্রাফে কি থাকবে এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, যে এটা হচ্ছে আমি পার্ট 2 এর কথা বলতেছি, যে আমি এই প্যারাগ্রাফে আমার ইন্ট্রোডাকশন থাকবে, তাহলে আমার ইন্ট্রোডাকশনে কি কি থাকবে, প্যারাগ্রাফ করতে পারছেন কিনা। প্যারাগ্রাফ করার সময় কি করি আমরা জেনারেলি, একটা লাইন খালি রাখি, তাই না? ডু অল অফ ইউ ডু দ্যাট, Yes. তাই না? একটা প্যারাগ্রাফ লিখি, তারপর হচ্ছে একটা খালি রেখে, অনেকে কি করে খালি না রেখে দে জাস্ট কন্টিনিউ রাইটিং, ওটা করা যাবে না। ইউ নিড টু মেক শিওর ইউ ডু দ্য প্যারাগ্রাফিং ওয়েল। আর প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা সেন্ট্রাল আইডিয়া থাকা লাগবে। যে আমি ইন্ট্রোডাকশন লিখতেছি, ইন্ট্রোডাকশনে যেন একটা সেন্ট্রাল আইডিয়া থাকে, যে আমি বুঝাতে চাচ্ছি যে আমি এই এসেতে কি কি কথা বলবো। সো মেইন আইডিয়া গুলো যেন থাকে, এটা দিয়ে আপনার কোহেরেন্সটা আসবে। যে এমন যদি করেন যে আপনার বডি প্যারাগ্রাফে অনেক বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে ফেলতেছেন, তাহলে কিন্তু এটা কাজে দিবে না। ওকে, so use linking words and cohesive devices. যেমন I like to do a lot of things in my daily life. Firstly, I love programming, and later on, I proceed to creating content for my YouTube channel. Lastly, I love teaching students. তাই না? এই তিনটা কথা আমি বললাম। এখন এই যে দেখেন, ফার্স্টলি, সেকেন্ডলি, লাস্টলি, ইন মাই ওপিনিয়ন, এই কথাগুলোতে কি হয়, আপনার একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের একটা মিল থাকে। দিস ইজ কল্ড গ্লু, অর ইউ ক্যান সে ব্রিজ। তো এগুলো দিয়ে আপনার কোহেরেন্সের মার্কটা আসে। এটা কেন আমি বুঝাচ্ছি, কেন আমি এখানে টাইম স্পেন্ড করতেছি, কারণ অনেকে আপনার লেখা শুরু করে দেন এক্সামিনার কি চাচ্ছে এটা না ভেবে। কারণ মেন কথা কিন্তু এটাই, এক্সামিনার যা চাচ্ছে, আপনি হয়তোবা ইংলিশের পটু হতে পারেন, আপনার হয়তোবা মেজর ইংলিশে, কিন্তু যদি না বোঝেন যে এক্সামিনার কি চাচ্ছে, তখন কিন্তু ইউ উইল মেস আপ। ওকে, সো নেক্সট হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আপনার ভোকাবুলারি রিলেটেড। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন নাকি ইউ অল আর কনফিউজড? ইয়েস মিস, বুঝতেছি। বুঝতে পারছি। ওকে, এভরিওয়ান এলস? ম্যাম মিস, যদি ভোকাবুলারির কথা বলি বা সিনোনিম, যদি দেখা গেছে বাংলায় এটার অর্থটা সুন্দর হয়, আমি বারবার বিউটিফুল না লিখে একবার বিউটিফুল লিখি, একবার ফেয়ারি লিখি, একবার গর্জিয়াস লিখি, এরকম কি মেনি টাইমস মেনি টাইপ অফ ওয়ার্ড ক্যান ইউজ? হ্যাঁ, একটা কথা রিপিট না করা ভালো, কিন্তু এমন করবেন না যে রিপিট, কারণ টাইম তো কম। যদি কোনোভাবে যদি মাইন্ডে না আসে, জাস্ট কন্টিনিউ রাইটিং। কিন্তু যত মানে এটার ইমপ্রুভ কিভাবে করবেন, সিম্পল সিম্পল ওয়ার্ড থাকে না, নাইস, গুড, ব্যাড, এগুলো তো সিম্পল ওয়ার্ড, এগুলার অ্যাটলিস্ট 3টা করে সিনোনিম আপনার নোটবুকে লিখে রাখবেন। পর প্রতিদিন একটু একটু করে একটা করে সেন্টেন্স বানালেন, প্রতিদিন আপনি ক্লাসে নাতে ইউজ করলেন, রাইট? পরে ওই যে আমাদের যখন ক্লাব হয়, একটু ট্রাই করলেন যে আমি এই ওয়ার্ড গুলো আজকে আমার সামনে আমার পেজ গুলো আছে, আমি এইগুলা এই কথাগুলো ইউজ করব। নো ম্যাটার আমি কি করাচ্ছি, কোন অ্যাক্টিভিটি করাচ্ছি, আপনি ট্রাই করবেন যে আমি ওয়ার্ড গুলো যেন ইউজ করি। ইউজ করতে করতে ওটা ন্যাচারালি আপনার মুখ দিয়ে আসবে, না না এসে ওই শব্দটা এসে পড়বে, রাইট? আর মিস লামিয়া কিছু বলছিলেন, বলেন। I'm a little bit confused about coherence and cohesion. কোহেরেন্স এন্ড কোহেশন, রাইট? কোহেরেন্স হচ্ছে আমার, Yes, ma'am. কোহেরেন্স আর কোহেশন হচ্ছে একটা, কোহেশন ইজ লাইক আ গ্লু, যে যে লিঙ্কিং ওয়ার্ডস দেয়। আর কোহেরেন্স মানে আপনার সেন্টেন্সের মধ্যে হচ্ছে মানে আইডিয়াটা বোঝা যাচ্ছে কিনা, মেইন আইডিয়াটা আছে কিনা।
একটা হচ্ছে মেইন আইডিয়াটাই আছে কিনা, আরেকটা হচ্ছে একটা সেন্টেন্স ওয়াইজ সেন্টেন্স, আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ ওয়াইজ আপনি কি স্ট্রাকচার করতে পারছেন কিনা, এটাই। সো জাস্ট থিঙ্ক অফ ইট অ্যাজ আমার প্রত্যেকটা কথার মধ্যে মিল আছে কিনা, বা আপনি যে একটা প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফ যাচ্ছেন, এইটা যে সিকোয়েন্সিংটা আপনি ভালো মতন করতে পারছেন কিনা। তো ওভারঅল কোহেরেন্স এন্ড কোহেশন মেইনলি মিনস গ্লু, এটুকু মনে রাখলেই হচ্ছে যে আপনার লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে হবে, আপনার একটা মেইন আইডিয়া থাকতে হবে, প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা আইডিয়া থাকতে হবে, একদম মেসড আপ করা যাবে না। ওকে, যেমন আমি যদি বডি প্যারাগ্রাফে অ্যাডভান্টেজ লিখি, শুধু অ্যাডভান্টেজই থাকবে, ওখানে আমি আবার ডিসঅ্যাডভান্টেজ লিখবো না, রাইট? প্যারাগ্রাফ 2 তে ডিসঅ্যাডভান্টেজ থাকবে, মানে ক্ষতিগুলা, তাহলে ক্ষতিগুলাই লিখবো, আমি আবার লাভগুলো লিখবো না। বুঝতে পারছি? তো এটা হচ্ছে আপনার কোহেরেন্স আর কোহেশনের মধ্যে পড়ে। আন্ডারস্টুড? মানে বাংলায় কথা হলো কোহেরেন্স এন্ড কোহেশনের সমন্বয় এবং সংযোগ। ইয়েস, দ্যাটস দ্য ওয়ান। ওকে, সো লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি। সো যেটা বললাম, আপনি হচ্ছে ধরেন ওয়ার্ড ভালো থাকলে তো ভালোই, ইফ ইউ ডোন্ট নো একই কথাকে আপনি অন্যভাবে প্রকাশ করতে পারছেন কিনা। ফর এক্সাম্পল, এই যে বিউটিফুল, মিস্টার মনোয়ার যে বললো, বিউটিফুলটা না বলে um, আমি যদি বলতাম her beauty is her beauty is eye catching, is really soothing, তো আমি কিন্তু বিউটিফুলটাকে চেঞ্জ করে ফেলছি বিউটি। আর যারা আপনার স্পোকেন ক্লাসে আছে আপনারা জানেন যে আমি হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোর মধ্যে কিছু ডিফারেন্স আমি বলে দিচ্ছি। এখন আপনি যদি অ্যাডজেক্টিভটা করতে পারেন, ওটাকে নাউনে কিভাবে পরিবর্তন করবেন এটা আপনি করতে পারছেন কিনা। যেমন হচ্ছে বিউটি, বিউটিও তো একটা কথা, আবার বিউটিফুল একটা কথা। অনেস্টি, মনে আছে আমি বলেছিলাম অনেস্ট কি একটা অ্যাডজেক্টিভ, অনেস্টি কি, অনেস্টি হচ্ছে নাউন। এখন এগুলোও কিন্তু ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি, একই শব্দের আমি বিভিন্ন পার্টস স্পিচ করে করতে পারছি কিনা। সো দ্যাট ইজ অলসো আ টেকনিক যে আপনি ইউজ করতে পারছেন। যে বিউটিফুল এর আপনি পারতেছেন না যে শি হ্যাজ আ বিউটি দ্যাট ইজ লাইক নো ওয়ান এলস, যে তার বিউটিটা একদম সবার থেকে আলাদা, রাইট? এইভাবে। আবার যারা একটু কম, লেস কমন, যে এমন কিছু কথা ব্যবহার করবে যেটা অন্যরা ইউজ করে না, তাহলে আপনি কিন্তু একটু বেটার মার্কস পাবেন। ফর এক্সাম্পল, একটা হচ্ছে আহ অনেক ধরনের তো হচ্ছে আমাদের ভোকাবুলারি থাকে, রাইট? একটু ডিফারেন্ট টাইপের ভোকাবুলারি যেগুলো আপনার জন্য সহজ, এমন কোনো ভোকাবুলারি চুজ করবেন না বা রাখবেন না যেটা আপনি একদমই মনে রাখতে পারবেন না। ভোকাবুলারি চুজ করলে প্রতিদিনই ওটা নিয়ে একটা সেন্টেন্স, খালি মুখস্থ করা দরকার নেই, খালি বলবেন মাথায়, হচ্ছে জাস্ট লিখবেন না, কিছু একটা করবেন। And spelling mistake, যে কথাটাই লিখবেন, it's better to write a simple word than to make spelling mistake. যে সিম্পল ওয়ার্ডই লিখলেন কিন্তু স্পেলিং মিস্টেক করলেন না, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ওকে, দেন নেক্সট আপ হচ্ছে আমাদের ওকে, এটা তাহলে আমি যাবো না একাডেমিকের, হচ্ছে আমি যখন হচ্ছে টাস্ক 1টা করবো তখন আইল টক অ্যাবাউট দিস, বিকজ টাস্ক একাডেমিক এন্ড জেনারেল ইজ ডিফারেন্ট। Okay, let's go for task 2 a little bit. Give me a minute. Are you all with me? সবাই কি আমার Yes, সাথে miss. আছেন? Okay. Yes, Yes. miss. ম্যাম আসি ম্যাম। Okay. Yes, ma'am. So IELTS এর writing task 2টা সেটা হচ্ছে it's for both GT আর academic students. So এটা হচ্ছে সেকেন্ড পার্ট, কিন্তু আমি যেটা সাজেশন দিচ্ছি যে আপনারা রাইটিং টাস্ক 2টা আগে করবেন। মেক শিওর 40 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করে ফেলবেন। ট্রাই টু মেক ইট ইন 35 মিনিটস, যাতে হচ্ছে আপনার এত টাস্ক 1টার জন্য টাইম থাকে। আর উই হ্যাভ 250 ওয়ার্ডস, আর 40 মিনিট হচ্ছে আমাদের সময়। এখন আমাদের মেইন যে স্ট্রাকচার, ওভারঅল যে স্ট্রাকচারটা থাকতেছে, ওখানে ডেফিনেটলি আপনার একটা ইন্ট্রোডাকশন থাকবে। ঠিক আছে, ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ, প্যারাফ্রেজ একটা স্কিল। প্যারাফ্রেজ হচ্ছে আমাকে একটা কথা বলা আছে, এই কথাটাকে আমি অন্যভাবে কিভাবে প্রকাশ করব। ওকে, সো দ্যাট ইজ আ স্কিল দ্যাট উই উইল ডেভেলপ। আর নিজের ওপিনিয়ন কোয়েশ্চেন ওয়াইজ দিতে হবে, কিন্তু তার আগে স্ট্রাকচারটাকে মনে রাখেন। ফার্স্ট ফার্স্ট যে প্যারাগ্রাফটা থাকবে দ্যাট ইজ ইন্ট্রোডাকশন। সেকেন্ড হচ্ছে বডি, বডিতে 2টা বডি প্যারাগ্রাফ থাকবে, একটা হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ 1 BP1, আর একটা হচ্ছে BP2, এন্ড লাস্টে হচ্ছে কনক্লুশন। তাহলে টোটাল কতগুলো প্যারাগ্রাফ থাকলো? 4 প্যারা। সো উই উইল ফোকাস অন 4 প্যারাগ্রাফস: ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশন। এটা লিখে রাখবেন। দিস ইজ দ্য স্ট্রাকচার
we will follow for our writing task 2. সবাইকে ফলো করছে আমাকে? Yes, ma'am. Yes, ma'am. Okay. Yes, ma'am. please. Okay. So, let's see. এখন আমরা হচ্ছে টাস্ক 2 তে কিভাবে করব? So, এখন আমাদের 3টা ইজি স্টেপ থাকবে যে আমরা কিভাবে হচ্ছে আমাদের রাইটিং টেস্টে মার্কটা উঠাতে পারবো। টপিক ওয়ার্ড, মাইক্রো টপিক। টপিক মানে মেইন, মূল টপিকটা কি? মাইক্রো টপিক মানে সাব টপিকটা কি? মূল টপিকের আন্ডারে কি কথাটা বোঝাচ্ছে? ইনস্ট্রাকশন কি করতে বলা হচ্ছে, এখন এটা নিয়ে আমি বোঝাচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল আগে দেখে নেই কয় টাইপ অফ কোয়েশ্চেন আছে আমাদের। হাউ মেনি টাইপস অফ কোয়েশ্চেন ডু উই হ্যাভ? ফার্স্ট অফ অল উই হ্যাভ opinion essay, এটাও লিখে রাখেন। সো মোস্ট opinion essay কি? এগ্রি অর ডিসএগ্রি, আপনি কি সহমত নাকি সহমত না। সো দ্যাট ইজ opinion essay। আপনাকে কোন একটা কথা বললাম যে ফর এক্সাম্পল এমন একটা কোয়েশ্চেন দিবে যে স্টুডেন্টস শুড some people say that students should not wear uniform to school. হ্যাঁ, এখন আপনাকে বলতে হবে, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার অপিনিয়ন কি এটার ব্যাপারে, যে আপনি কি এগ্রি করছেন নাকি ডিসএগ্রি করছেন। আমি একটা কথা বলছিলাম যে আপনাকে ফার্ম থাকতে হবে, আপনি এগ্রি করলে এগ্রি, ডিসএগ্রি করলে ডিসএগ্রি। হুম, তো হচ্ছে আপনি যদি এগ্রি করেন তাহলে যে আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস অপিনিয়ন, এবং কেন আপনি এগ্রি করেন এটা আপনার ইন্ট্রোডাকশনে কিন্তু বলতে হবে। সো আইল গেট দ্যাট। ফার্স্ট টাইপ অফ এসে কে বলে অপিনিয়ন, আপনার মতামত জানবে এখানে, আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড টাইপ অফ এসে হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। এটাতে হচ্ছে ধরেন কোন একটা জিনিসের লাভ কি আর কোন একটা জিনিসের হচ্ছে লস কি আর কি, এখানে ডিসঅ্যাডভান্টেজ গুলো ক্ষতি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ ওই একই টপিকের আন্ডার আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যে যদি মানুষরা স্টুডেন্টসরা যদি ইউনিফর্ম না পরে তাহলে এটার অ্যাডভান্টেজ কি। তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে কি, তারা বিভিন্ন ধরনের হচ্ছে জামা ট্রাই করতে পারবে। সেকেন্ডলি যাদের ওরকম টাকা থাকে না হচ্ছে ইউনিফর্ম কেনা, তাদের জন্য ইজি হয়ে যাবে। ডিসঅ্যাডভান্টেজ কি, ওখানে একটা ইনইকুয়ালিটি ক্রিয়েট হয়, কারণ এক একজন হচ্ছে এক এক। সো হ্যাঁ, সো এখানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি, তো ওই যে বডি প্যারাগ্রাফ আমরা বললাম না, যে বডি প্যারাগ্রাফ কয়টা থাকবে, কয়টা বডি থাকা লাগবে এভরিওয়ান? হাউ মেনি বডি চারটা প্যারাগ্রাফ যাবে? দুইটা। না, বডি প্যারাগ্রাফ 1 and 2। তাহলে Body grammar অ্যাডভান্টেজ, 2. হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ থাকবে বডি প্যারাগ্রাফ 1 এ, আর ডিসঅ্যাডভান্টেজ থাকবে আরেকটা প্যারাগ্রাফ। এটা কিন্তু কোহেরেন্স এন্ড কোহেশনের মধ্যে পড়ে যে আপনি প্যারাগ্রাফিং গুলো ভালো মতন করছেন কিনা। থার্ডলি হচ্ছে প্রবলেম এন্ড সলিউশন, এখানে আরেকটা আছে প্লাস কজ প্লাস সলিউশন, এটা অনেকটা সেম, এই জন্য হচ্ছে একই ক্যাটাগরি আন্ডারে পড়ে। অর মিস, কজ। এক নম্বর একটু আমার জানার আছে। অপিনিয়নের ক্ষেত্রে এক্ষেত্রে আমি যদি এগ্রি করি তাহলে বডি প্যারাগ্রাফ 1 এবং 2 মানে দুটাতে আমার এগ্রি নিয়ে লিখতে হবে। হ্যাঁ, একটা ধরেন দুইটা রিজন থাকবে, আমি এগ্রি করি কারণ হচ্ছে এটাতে হচ্ছে একটু বেশি মজা, ফর এক্সাম্পল ইট ইজ মোর ফান। আর আরেকটা রিজন, দুইটা রিজন থাকবে, এক রিজন নিয়ে তো আপনি বডি প্যারাগ্রাফ 1 করবেন আর আরেক রিজন নিয়ে বডি প্যারাগ্রাফ 2 করবেন, এমন। বুঝতে পেরেছেন? তো ওটা ডিটেলস আমি আমি আরো যদি যাবো। এগ্রি করি 2 প্যারাগ্রাফে আমার এগ্রি নিয়ে লিখতে হবে। হ্যাঁ, কিন্তু দুইটা দুই ধরনের আইডিয়া। বডি প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ 2 এই দুইটাতে কি আমরা ওই যে এগ্রিমেন্ট নিয়ে লিখবো, যে আমি যে এগ্রি করছি দুইটা নিয়ে কি বডি প্যারাগ্রাফ 1 আর বডি হ্যাঁ, প্যারাগ্রাফ? এক্স্যাক্টলি রাইট, দুটাতেই লিখতে হবে। তো আপনি আনক্লিয়ার হতে পারবেন না যে আমি একবার এগ্রি করতেছি আর একবার ডিসএগ্রি করতেছি, এমন করা যাবে না। ঠিক আছে, ক্লিয়ার? এগ্রি হইলে এগ্রি পুরোটা, আর হচ্ছে যদি ডিসএগ্রি হয় তাহলে সেটা পুরোটা ডিসএগ্রি নিয়ে লিখতে হবে। এক্স্যাক্টলি, ইয়েস। ঠিক আছে, তো হচ্ছে তাহলে আমি এখন কোশ্চেন হচ্ছে আমি তাহলে দুইটা বডি প্যারাগ্রাফ কেন করলাম, একটা তার মানে হচ্ছে আমার প্রথম যে কারণ আমি কেন এগ্রি করতেছি, আমার কারণ থাকতে হবে দুইটা, এই দুইটা কারণে আমি এগ্রি করতেছি। ওই প্রথম কারণটা নিয়ে বডি প্যারাগ্রাফ 1, দ্বিতীয় কারণটা নিয়ে বডি প্যারাগ্রাফ 2। বুঝতে পেরেছেন? ইয়েস। ক্লিয়ার সবাই? আরেকটা Yes, miss. বিষয়, তাহলে কি অপিনিয়ন যখন দিব তখন কি আমি দুইটা ইসের কথা বলে নিব যে আমি এই হ্যাঁ কারণে এটাই করব? হ্যাঁ হ্যাঁ, ওই স্ট্রাকচার গুলো আমি বলে দেবো, এখনো ওখানে যাইনি। হ্যাঁ, জাস্ট রাইট নাও জাস্ট নো যে কত টাইপের এসে আছে আমাদের। প্রথমটা জেনে নেন, যেখানে আমাকে আমার মতামত জানবে ওটাকে আমরা অপিনিয়ন এসে বলি। প্রথম ইয়া হচ্ছে আপনার ক্যামব্রিজ যত বই আছে খুলে দেখবেন কোনটা কোন মানে কোন ক্যাটাগরির আন্ডারে পড়তেছে। এই পার্টিকুলার এসেটা কি অপিনিয়ন এসে যাচ্ছে, এটা আগে বুঝে নিতে হবে।
আগে ডিভাইড করে নেবে যে এই কোয়েশ্চেনটাকে আমি বুঝতে পারতেছি কিনা, কোন ধরনের এসে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ঠিক আছে, আগে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 2 এগুলোতে কি জেন না, তাহলে একবার কনফিউজ হয়ে যাবে। ওকে, সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওরা একদম বলে দেবে এখন। হয়তোবা বেনিফিট অ্যাডভান্টেজের একটা সিনোনিম, বেনিফিট আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ড্রব্যাক, এমন করে বলতে পারে, বাট মোস্টলি বলে না অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। এই ওপিনিয়ন এসেরও দুইটা টাইপ আছে, আমি পরে এক্সপ্লেন করবো। টু টাইপস। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেরও হচ্ছে টু টাইপস আছে। ওকে, এটা জাস্ট লিখে রাখেন, পরে এটার সাথে হচ্ছে মিলাবেন। ওপিনিয়ন এর টু টাইপস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর টু টাইপস, প্রবলেম এন্ড সলিউশন একটা, কজ এন্ড সলিউশন আরেকটা আছে। এখন এটা দুইটার মধ্যে ডিফারেন্স আছে। প্রবলেম এন্ড সলিউশন কোনটা, সেটা হচ্ছে ফর এক্সাম্পল যদি আমি বলি কোন একটা জিনিস হলো যে ওকে, এখানে আছে, দাঁড়ান, কোন একটা প্রবলেম এন্ড সলিউশনে এই তো, স্টুডেন্টস আর বিকামিং মোর এন্ড মোর রিলায়েন্ট অন টেকনোলজি। স্টুডেন্টরা মানে দিন দিন আরো বেশি হচ্ছে টেকনোলজির উপর নির্ভর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা যদি বলে প্রবলেম এন্ড সলিউশন, এটার মানে হচ্ছে এই কারণে এই যে মানুষরা, স্টুডেন্টরা যে বেশি টেকনোলজির উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, এটার কারণে কি কি প্রবলেম হবে? ফার্স্টলি আই প্রবলেম, তাই না? এটা একটা প্রবলেম, আমার মাথায় ফার্স্ট আসছে এটা। প্রথম প্রবলেমটা কি, এটার কারণে কি প্রবলেম হবে? চোখের প্রবলেম। আর একটা প্রবলেম কি, পিপল গেট লেজি, স্টুডেন্টস গেট লেজি, তখন আর তাদের সৃজনশীল যে শক্তিটা এটা থাকে না, ক্রিয়েটিভিটি হারায় ফেলে। কারণ এখন আমাদের হচ্ছে এআই আছে, ইটস ভেরি ইজি, চাইলেই হচ্ছে আমরা জাস্ট টাইপ করে নিতে পারি। বাট এটাতে কি হয়, আমাদের ক্রিয়েটিভিটি কমে যায়। আগে যতটা ট্রাই করতাম এই চ্যাট জিপিটির জন্য, উই ডোন্ট ডু দ্যাট, রাইট? তো এটা জাস্ট হচ্ছে আপনার দুইটা প্রবলেম। ঠিক আছে, আর সলিউশনটা কি? তো আমরা এই যে স্টুডেন্টরা যে বেশি বেশি টেকনোলজির উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে, এখন এটা তো তাহলে এটার জন্য আমরা কি সলিউশন ইউজ করতে পারি? নাম্বার ওয়ান, আমরা এই যে স্কুলে স্কুলে হচ্ছে এমন একটা ক্লাস দিতে পারি যার আপনার নিজের মতন, এটা হচ্ছে ফ্রি স্টাইল, তো আপনার যেটা, এখানে কোনো রাইট রং নাই। বলে দিচ্ছি, আপনার যদি মনে হয় যে আচ্ছা এটা কি আনবিলিভেবল কিছু, লিখতে পারবেন, বিকজ দের ইজ নো রাইট এন্ড রং। যে আমি বললাম যে প্রত্যেকটা স্কুলে এটা কম্পালসারি করা উচিত, যে এমন একটা ক্লাস দেওয়া যেখানে এই যে মোবাইলের যে ক্ষতিগুলা বা টেকনোলজির যে ক্ষতিগুলা, সেটা নিয়ে যেন ক্লাস থাকে। আর আরেকটা হচ্ছে, আরেকটা সলিউশন হচ্ছে যে উম আরেকটা সলিউশন হচ্ছে পিপল শুড বাই, মানে বই পড়া ইনস্টেড অফ রিলাইং টেকনোলজি। প্যারেন্টসদের একটা গাইডেন্স দেওয়া উচিত, বা প্যারেন্টস এর একটা চোখ রাখা উচিত চিলড্রেনদের উপর, এমন একটা সলিউশন দিলেন। তো এটা হচ্ছে প্রবলেম আর সলিউশন। প্রবলেম আর সলিউশনে কি হবে? খুবই সিম্পল। প্রবলেমটা হবে বডি প্যারাগ্রাফ 1, সলিউশনটা হবে বডি প্যারাগ্রাফ 2, সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পেরেছেন? আর তাহলে হচ্ছে ইয়েস মিস। এটা তো গেল প্রবলেম আর সলিউশন। কজ আর সলিউশন কি? এই যে আমরা কথাটা পাচ্ছি, তাই না, এই যে স্টুডেন্টস আর বিকামিং মোর এন্ড মোর রিলায়েন্ট অন টেকনোলজি, এটার কজ কি? কজ মানে কি? এটার কারণ কি? কেন হচ্ছে? প্রবলেম হচ্ছে এইটার কারণে কি ক্ষতি হচ্ছে, আর কজ হচ্ছে কোন কারণের জন্য স্টুডেন্টসরা টেকনোলজির উপর নির্ভরশীল হচ্ছে। দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতে পারছেন এভরিওয়ান? প্রবলেম কি, এই কারণের জন্য কি কি প্রবলেম ফেস করতেছি, মানে চোখের প্রবলেম হতেছে, কারণ মানুষরা হচ্ছে টেকনোলজির উপর বেশি ডিপেন্ডেন্ট। কজ মানে হচ্ছে কোন কারণের জন্য তারা টেকনোলজির উপর বেশি নির্ভরশীল, কোন কারণের জন্য, বিকজ অফ হোয়াট। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু? ইয়েস মিস। সবাই রেজাল্ট আরেকটা। আরেকবার বলবো? এনিওয়ান? মিস আঞ্জু? বলেন মিস, মিস বলেন বলেন বলেন। আবার? ওকে ম্যাম আরেকবার বলো। ওকে, তো আমাদের একটা টাইপ অফ কোশ্চেন আছে, সেটা হচ্ছে প্রবলেম এন্ড সলিউশন, আর একটা হচ্ছে কজ এন্ড সলিউশন। ঠিক আছে, দুইটা দুই রকম, খুবই সিমিলার লাগলেও দুইটা দুই রকম। ঠিক আছে, এখন এরকম একটা কোয়েশ্চেন দিল আমাকে, স্টুডেন্টস আর বিকামিং মোর এন্ড মোর রিলায়েন্ট অন টেকনোলজি। এটার অর্থ কি? ছাত্ররা দিন দিন হচ্ছে বেশি নির্ভরশীল হয়ে পড়ছে টেকনোলজির উপর। ঠিক আছে, এর উপর এখন আমার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর সাম অফ দ্য প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ রিলায়েন্স অন কম্পিউটার। মানে এই যে জিনিসটা হচ্ছে, মানুষ যে টেকনোলজির উপর বেশি মানে এডিক্টেড হয়ে যাচ্ছে, এটার জন্য কি কি প্রবলেম হচ্ছে? ফার্স্ট অফ অল, ক্রিয়েটিভিটি হারায় ফেলতেছে, স্টুডেন্টস আর লুজিং ক্রিয়েটিভিটি। সেকেন্ডলি, তাদের হচ্ছে হেলথ প্রবলেম হচ্ছে, হেলথ প্রবলেমস। আর ধরেন আমি এখানে লিখি, দাঁড়ান, প্রবলেম হচ্ছে হচ্ছে হেলথ
ইস্যুস। ঠিক আছে, হেলথ ইস্যুস প্লাস হচ্ছে আরেকটা কি বললাম আমি, ল্যাক অফ ক্রিয়েটিভিটি। ওকে, প্রবলেমটা তো বুঝতে পেরেছেন তাই না, এই কারণে কি প্রবলেম হচ্ছে, রাইট এভরিওয়ান? জি 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 এখন কজটা কি, কজটা হচ্ছে কোন কারণের জন্য আমরা মানে স্টুডেন্টরা এই টেকনোলজির উপরে টেকনোলজি নির্ভরশীল হয়ে যাচ্ছে, কোন কারণে? এটা প্রবলেম না, কিসের জন্য হচ্ছে তারা? কারণ হচ্ছে আমাদের এআই এর ডেভেলপমেন্ট হয়েছে, রাইট? এআই এর জন্য ডেভেলপমেন্ট হচ্ছে। সো এআই হওয়ার কারণে উই হ্যাভ অ্যাপ্লিকেশনস লাইক চ্যাট জিপিটি, রাইট? চ্যাট জিপিটি যেটার হচ্ছে খুবই ইজিলি আমাদেরকে অ্যান্সার করে দিচ্ছে, রাইট? এই জন্য হতেছে তাহলে হচ্ছে নিজেদের ব্রেন খাটাতে হচ্ছে না, লেস এনার্জি লেস ওয়ার্ক, তো পিপল আর গেটিং মোর লেজির, এই জন্যই হচ্ছে টেকনোলজির উপর নির্ভরশীল হয়ে গেছে, রাইট? আর সেকেন্ড রিজন হচ্ছে, সেকেন্ড রিজন কি মানে কি হতে পারে? হ্যাঁ, আরেকটা হচ্ছে give me one more reason কেন হতে পারে, anybody can think of anything যে কেন নির্ভরশীল হচ্ছে? কেন? এর জন্য কারো সাহায্য নেওয়ার প্রয়োজন হচ্ছে না, আমি ইচ্ছা হ্যাঁ করলেই ইজি। টেকনোলজির মাধ্যমে এটা হ্যাঁ, ব্যবহার তাহলে করতে পারি, যেমন কারো ইউটিউব সাহায্য দেখতে নিতে পারি, হচ্ছে না, তাহলে এখানে একটা বেটার সব ওয়ার্ড কি, টেকনোলজি। helps to because helps to become dependent, I mean independent, sorry, helps to be independent। তো এই কারণে ইন্ডিপেন্ডেন্ট যেহেতু হচ্ছে, কারো সাহায্য নেওয়া লাগতেছে না, তাহলে এই দুইটা কারণের হচ্ছে মানুষ হচ্ছে টেকনোলজির উপর বেশি এআই এর নির্ভরশীল, প্রতি জি, তাই না? নির্ভরশীল হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে এআই এর কারণে অ্যাকিউরেট ইনফরমেশন পাওয়া যাচ্ছে। একটা ধরেন দেখেন, এটা খুব ইজি হয়ে যাচ্ছে না, মানুষের ব্রেন খাটাবে, সময় কাটাবে, তো এই যে সেভস টাইম, এটাতে হচ্ছে এআই হচ্ছে একদম অ্যাকিউরেট একটা কথা বলতেছে। তো এই কারণে মানুষ এআই এর জন্য, সেকেন্ড হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্সটার জন্য তারা হচ্ছে এই যে রিলায়েন্ট হচ্ছে। একটা হচ্ছে কোন কারণে এই জিনিসটা হচ্ছে, আর একটা হচ্ছে এটার জন্য কি সমস্যা হচ্ছে, একটা হচ্ছে সমস্যা আর একটা হচ্ছে কোন রেজাল্ট, কারণে আরেকটা হচ্ছে। হলো এটা। হ্যাঁ, বুঝতে পেরেছেন সবাই? জি, জি, জি। ক্লিয়ার? বুঝতে পারছি, জি, ক্লিয়ার। আচ্ছা, কিন্তু আমি এটা লাস্ট বলবো, সো ক্লিয়ার না সবাই? এখনই জিজ্ঞেস করেন, ইটস ওকে, আমি আরো 2বার বলতে পারবো, 3বারও বলতে পারবো, বলেন ক্লিয়ার? ইয়েস। শিওর মিস আঞ্জু? মিস্টার জিন্দার শরীফ? মোটামুটি ক্লিয়ার, বাট ফুল ক্লিয়ার না। ইটস ওকে, জাস্ট হচ্ছে একটা ওভারঅল আইডিয়া থাকেন, কারণ এগুলোর প্রত্যেকটা তো আমি হচ্ছে একদম ডিটেলসে যাবো তাই না, তার আগে একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি জাস্ট। তো প্রবলেম আর সলিউশন, কজ এন্ড সলিউশনটা ডিফারেন্সটা বুঝতে পেরেছেন? প্রবলেম আর কজের মধ্যে ডিফারেন্স এইটুকু বুঝতে পেরেছেন মিস্টার জিন্দার? জি ম্যাম, জি ম্যাম, জি। হ্যাঁ, এইটুকু বুঝলেই হবে, কারণ এক্সেটা কিভাবে বিষয় লিখতে হলো হবে ওটা একটা পরের জিনিস। বিষয় হলো একটা সমস্যা হয়েছে, এখন এই সমস্যাটা কি কারণে হয়েছে, একটা হচ্ছে সমস্যা আর সমস্যার কারণটা কি। এই তো দুইটা জিনিস, সিম্পল ব্যাপার, আর তো কিছু না ম্যাম। রাইট, দ্যাটস ইট, এক্স্যাক্টলি ওটাই। তো এখন এখন সলিউশন যখন চাচ্ছে, এটা একটা হচ্ছে কজ, এটা হচ্ছে এটার থেকে সলিউশন বের হবে কিভাবে। তো সলিউশন কিন্তু একই হতে পারে, প্রবলেম আর কজের ইট আলটিমেটলি দ্য সেম, যে এটার জন্য যা একই জিনিস। সো সলিউশনটা হচ্ছে আপনি একটা ওয়ে দেখায় দিচ্ছেন যে এটা না করে আমরা এটা করতে পারি, তাহলে হচ্ছে বাচ্চারা এত মানে টেকনোলজির উপর রিলায়েন্ট থাকবে না। খালি প্রবলেম আর কজের মধ্যে ডিফারেন্সটা, এতটুকু এখন জানা উচিত, কারণ আস্তে আস্তে আমরা হচ্ছে ডিটেলসে যাব। ইটস রাইটিং ইজ এ বিগ টপিক, সো ইটস নট লাইক এক ক্লাসে আপনি সব বুঝে যাবেন। আমি জাস্ট হচ্ছে আজকে একটা ওভারঅল থটস দিচ্ছি। ওকে, আচ্ছা একটু ব্যাক যাই, তারপর হচ্ছে প্রবলেম এর সলিউশনের পরে ডিসকাশন। ডিসকাশন হচ্ছে ডিসকাস বোথ ভিউজ, ঠিক আছে? ডিসকাস বোথ ভিউজ মানে লাইক দিস, ডিসকাস বোথ ভিউজ হচ্ছে আপনার where is it, হ্যাঁ এখানে, এই যে technology is being used more and more in education. Some people say that this is a positive trend while others argue that it is leading to negative consequences. তো এখানে বলতেছে যে টেকনোলজি এডুকেশনে অনেক বেশি ইউজ করা হচ্ছে দিন দিন। কিছু মানুষ বলে যে এটা একটা ভালো জিনিস, পজিটিভ জিনিস, আবার অন্যরা বলে যে এটা হচ্ছে নেগেটিভ। আমাদেরকে বলা হয়েছে কি, আমাদের বোথ সাইডস, দুই দুই সাইডের কথাই বলতে হবে, এমনকি নিজের অপিনিয়নটা রাখা লাগবে। আমি কি মনে করি, ওকে? তো এই ক্ষেত্রে কি হচ্ছে
এই যে যারা হচ্ছে বলতেছে যে এটা একটা পজিটিভ জিনিস, ওদের কথাটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1-এ আসতেছে, ঠিক আছে? আর যারা বলতেছে যে নেগেটিভ, ওদের কথাটা বডি প্যারাগ্রাফ 2-তে আসতেছে। আপনি যেটাতে স্ট্যান্ড করছেন এটা 2 প্যারাগ্রাফই দিতে হবে। কিভাবে দিতে হবে ওটা আমরা শিখবো, ঠিক আছে? যে আপনি যে কি বিলিভ করেন এই জিনিসটা কিভাবে আপনি 2 প্যারাগ্রাফে বসাবেন, এটা হচ্ছে শেখার বিষয়। সো রাইট নাও এত কিছু মাথায় নেওয়া যাবে না, জাস্ট আন্ডারস্ট্যান্ড, ডিসকাস বোথ ভিউজ থাকলে এক সেট মানে এক গ্রুপ মানুষ কি মনে করছে এটা আমার বডি প্যারাগ্রাফ 1 থাকবে, অপর দিকে অন্য গ্রুপ মানুষ কি মনে করছে এটা বডি প্যারাগ্রাফ 2 থাকবে। তার মধ্যে আবার আমার নিজের অপিনিয়নও থাকতে হবে, নিজের অপিনিয়নের জন্য আবার তৃতীয় প্যারাগ্রাফ ক্রিয়েট করা লাগবে না। এই দুইটার মধ্যেই আমরা দিব, কিভাবে দিব ওইটা আমি বুঝাই দেব। আন্ডারস্টুড? ডিসকাস বোথ ভিউজটা কি Yes. ক্লিয়ার সবাই? Yes, yes. Okay, so after that, we have two মানে parts পজিটিভ question. পজিটিভ থাকবে বডি প্যারাগ্রাফ 1-এ, নেগেটিভ থাকবে বডি Two. প্যারাগ্রাফ 2-তে, এবং সাথে নিজের ওপিনিয়নে ওখানে দিতে হবে দুটাতেই। দুটাতেই, রাইট? কেন থাকবে দুটাই তো? Okay, so next two-part questions. Two-part question কি মানে এটা এই চারটার সাথে একই রকম না, মানে একদম ওয়াইল্ড একটা কোয়েশ্চেন এসে যেতে পারে, রাইট? যে মানে ইটস লাইক কোনো ফরম্যাটের মধ্যে পড়ে না, তো আপনাকে একটা জেনারেল কোয়েশ্চেন করে ফেলবে। যেমন এই দেখেন, এটা একটা as most people spend a major part of their adult life at work, job satisfaction is an important element of individual well-being. What factor contributes to job satisfaction? How realistic is the expectation of job satisfaction for all workers? এখানে আমাকে একটা ইয়া দিয়ে দিয়েছে যে যেহেতু বেশিরভাগ মানুষ তাদের যে অ্যাডাল্ট লাইফটা তারা কাজে দিয়ে দেয়, এখানে মানুষ সন্তুষ্ট হওয়াটা একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, মানে নিজেদের ভালো থাকার জন্য সন্তুষ্ট হওয়াটা ইম্পর্টেন্ট। এখন এটা হচ্ছে আমাদের মানে মেইন আইডিয়াটা, এখানে বলতেছে যে কোন ফ্যাক্টর গুলা, কোন কোন জিনিস আমাদের এই যে জবের সাথে স্যাটিসফাইড হওয়াতে কন্ট্রিবিউট করে। ফর এক্সাম্পল বসের বিহেভিয়ার, সেকেন্ডলি হচ্ছে আমাদের স্যালারি টাইম মতো দিচ্ছে কিনা, থার্ডলি হচ্ছে আমাদের কিছু ইনসেন্টিভ দিচ্ছে কিনা, হয়তো বা ঘুরতে নিয়ে যাচ্ছে কিনা, রাইট? এগুলো হচ্ছে ফ্যাক্টরস। তাহলে এগুলা কিন্তু জেনারেল কোয়েশ্চেন, এগুলো কিন্তু কোনো ওই যে আমাদের যে স্ট্র্যাটেজি ডিসকাস বুঝবেন এগুলোর মধ্যে পড়তেছে না, কারণ কারণ একটা র্যান্ডম কোয়েশ্চেন আসতেছে। তো টু পার্টস কোয়েশ্চেন মানে এটা একটা কোয়েশ্চেন, এটা আরেক কোয়েশ্চেন। এটা একটা হচ্ছে হোয়াট ফ্যাক্টরস, আর একটা হচ্ছে হাউ রিয়েলিস্টিক ইজ দ্য এক্সপেকটেশন অফ জব স্যাটিসফ্যাকশন ফর অল ওয়ার্কার্স। ফর এক্সাম্পল আমি যদি বলি, এখানে আমি যদি বলতাম যে হাই স্যালারি অফ 1 লাখ টাকা, ঠিক আছে? এখানে আমার কাছে মনে হচ্ছে ফ্যাক্টর। এখন আমি যদি বলি এখানে হাউ রিয়েলিস্টিক, এটা কতটুকু রিয়েলিস্টিক, মানে এটা কি আসলে সম্ভব কিনা। আপনি এখন এটা আপনি বলতে পারেন যে এটা আসলে সম্ভব না, অথবা এটা বলতে পারেন যেটা সম্ভব, তাই না? যদি আমি বলি 1 লাখ টাকা, আমি যদি আমার ওয়েতে বলে থাকি যে 1 লাখ টাকা হচ্ছে সবার স্যালারি হবে, তাহলে এটা কিন্তু আসলে জেনুইনলি নট রিয়েলিস্টিক, তাই না? তো এভরিওয়ানস ইনকাম ক্যান নট বি দ্য সেম। সো হাউ রিয়েলিস্টিক ইজ দ্য এক্সপেকটেশন অফ জব স্যাটিসফ্যাকশন, এটা আপনার কি ওপিনিয়ন? তার মানে বডি প্যারাগ্রাফ 1 থাকবে এই কোয়েশ্চেনের আনসার করাতে হোয়াট ফ্যাক্টরস। এখানে নিজের অপিনিয়ন দেওয়া লাগতেছে না, মানে নিজের অপিনিয়নই, সরি, নিজের অপিনিয়নই, কিন্তু ওভাবে বলা লাগতেছে না যে আমি এটা বিশ্বাস করি, আমি ওটা বিশ্বাস করি, রাইট? ইউ জাস্ট টক অ্যাবাউট ইট। বডি প্যারাগ্রাফ 1-এ আপনি বলবেন যে কোন কোন ফ্যাক্টরস গুলা এই যে জব স্যাটিসফ্যাকশনে প্লে করে, ওইটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 2-তে এই কোয়েশ্চেনের আনসার করবেন যে কতটুকু রিয়েলিস্টিক, যে কতটুকু প্র্যাকটিক্যাল বিষয়টা, রাইট? বডি প্যারাগ্রাফ 2টা হবে এই বিষয়ে। এখন ওয়েজ আছে, এটা মাথায় ঘামায় না যে আমি কিভাবে করবো বডি প্যারাগ্রাফ 1 আমি বুঝতেছি না, আমি তো ওটা নিয়ে পড়াই নেই এখন, রাইট? জাস্ট হচ্ছে আমি কোয়েশ্চেন গুলোই বুঝাচ্ছি যে কি কি কোয়েশ্চেন। তো আপনাদের এখন বাসায় যায় যে কাজটা হবে, ক্যামব্রিজ বুকটা বের করে প্রত্যেকটা হচ্ছে দেখবেন, এই যে টাস্ক 2-তে দেখবেন আমাদের এখানে 5 টাইপ অফ কোয়েশ্চেন, 5 টাইপস অফ কোয়েশ্চেন। এখন আপনি মার্ক করে রাখবেন কোনটা কোন টাইপ অফ এসে, যে আচ্ছা আপনি একটা কোয়েশ্চেন দেখলেন যে ওটা কি অপিনিয়ন এসে, নাকি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, নাকি প্রবলেম সলিউশন এসে, নাকি কজ সলিউশন এসে, কোনটা, এই জিনিসটা বের করতে পারেন কিনা, এটা হচ্ছে প্রথম স্টেপ। ক্লিয়ার সবাই? এভরিওয়ান? ম্যাম ক্লিয়ার, বাট এখনো তো বুকটা রিসিভ করিনি। আচ্ছা আপনার কাছে এমনি হচ্ছে এসে পড়বে, আই থিঙ্ক ইন উইদিন দিস উইক, মাত্র ভর্তি হচ্ছেন তো এসে পড়বে। তো জি আমাদের জি নেক্সট ক্লাস তো হচ্ছে স্যাটারডে তে, ওর আগে এসে পেয়ে যাবে, তখন হচ্ছে দেখে নিন। ওকে,
আর জি যদি না হয় থ্যাংক অনলাইনে অনেক সোর্স আছে, আমি দিয়ে দিব। হ্যাঁ, তো ওখান থেকেও আপনি পেপার গুলো দেখতে পারবেন। আচ্ছা, ইউ। ওকে। সো ওই সোর্সটা থেকে দেখবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে 5 টাইপ অফ এসে যে আছে এগুলোর মধ্যে থেকে আমার কোয়েশ্চেন আসবে। এখন সলভ করার স্ট্র্যাটেজি এক একটার জন্য আলাদা। ওকে, তো তাহলে এবার আমরা টাস্ক 2 টাই হচ্ছে প্রথমে শুরু করবো। ওকে, নেক্সট যেহেতু আমাদের স্যাটারডেতে ক্লাস, স্যাটারডেতে আই উইল স্টার্ট উইথ ওয়ান অফ দ্য এসেস। খুব সম্ভবত এগ্রি ডিসএগ্রি, এটা খুবই কমন, অনেক আসে। তো উই উইল স্টার্ট উইথ এগ্রি ডিসএগ্রি। ওকে, সো আজকের মতন যারা আপনারা নোট, অনেকে দেখছি যে নোট লিখেছেন, ইটস গুড, আমার সাথে সাথে করবেন। বিকজ আদারওয়াইজ পরে করলে বুঝবেন না, ভিডিও দেখলে ইটস নট গোনা হেল্প। ওকে, সো আপনাদের কাজ হচ্ছে যতগুলো বই আছে সবগুলো কোয়েশ্চেন, খালি কোয়েশ্চেন, কোনো অ্যান্সারের দিকে আপনি চিন্তাই করবেন না। খালি দেখবেন যে কোন টাইপ অফ এসে এটা, কারণ ওখানে তো আপনাকে বলে দেবে না যে এইটা আপনার সামনে এখন প্রবলেম সলিউশন আছে, এটা বলবেন না। তো আপনার ফিগার আউট করতে হবে কোনটা কোন এসে। So that's all for today. And yeah, that's all. Inshallah, next class I'll see you all on Saturday. ঠিক আছে? Any question before I leave the class? ম্যাম আমার অন্য বিষয়ে কিছু প্রশ্ন ছিল, আমি কি করতে পারবো? জি বলেন। জি ম্যাম, কালকে আপনার ক্লাসে আপনি বলেছিলেন যে শনি এবং সোম আইএলটিএস এর ক্লাস হবে, আর মঙ্গল, বুধ, বৃহস্পতি সম্ভবত স্পিকিং এর ক্লাস হবে। জি। সেক্ষেত্রে আমরা কি সব জায়গায় অ্যাটেন্ড করব, না আইএলটিএস এর জন্য শুধু আমরা যারা আইএলটিএস করতে চাচ্ছি এই দুইটা ক্লাসই, ওই ওই দুইটা আমাদের জন্য না? এটা হচ্ছে, না এটা হচ্ছে আপনি যে ভর্তি যেভাবে হয়েছেন, অফিসের সাথে কথা বললে তারা বলবে যে আইএলটিএস যে কোর্সটা সেটা হচ্ছে আলাদা, আবার স্পোকেন কোর্সটা আলাদা। স্পোকেন হচ্ছে যারা বেসিকই খারাপ বা হচ্ছে তাদের হচ্ছে গ্রামার নিয়ে একটু হেল্প লাগবে, একদম অনেক কিছু হচ্ছে ভোকাবুলারি অনেক কিছু বুঝে না, ওইটা যে বেসিক যে ব্যাপারগুলো ওইটার জন্য আলাদা কোর্স। এটা আইএলটিএস যারা নিয়ে শুধুমাত্র আইএলটিএস এর জন্য যদি ভর্তি হয়ে থাকেন তাহলে শুধুমাত্র স্যাটারডে আর মানডে। আর যদি আপনি স্পোকেন কোর্সও ভর্তি হন তাহলে ওটা কিন্তু আলাদা বিষয় আর কি। তো ওইটা আলাদা। যদি হচ্ছে দুইটার জন্যই আপনি ভর্তি হয়ে থাকেন তাহলে প্রত্যেকটা এতেই জয়েন করতে হবে আর কি। এমন, বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যালো।